সুপ্রিয় দর্শক, দেশে করোনা সংক্রমণের ৪০৪তম দিনে প্রথমবারের মতো মৃত্যু ছাড়িয়ে গেল শতকের ঘর। গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ১০১ জন মানুষ। ১৮,৯০৬টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ৪,৪১৭ জন, যা ২৩.৩৬%। এখন পর্যন্ত দেশে মোট ৭,১১,৭৭৯ জন করোনা শনাক্ত রোগী হয়েছেন। মোট মারা গেছেন ১০,১৮২ জন। সুস্থ হয়েছেন ৬,০২,৯০৮ জন মানুষ। দেশে দিনে দিনে করোনা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটছে। গত বছর সর্বোচ্চ সংক্রমণের সময় ১ লাখ মানুষ আক্রান্ত হয়েছিল ৩০ দিনে, অথচ দ্বিতীয় ঢেউয়ে গত ১৬ দিনেই আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ। মৃত্যু হয়েছে গত বছরের তুলনায় দ্বিগুণ। প্রিয় দর্শক, এই যখন অবস্থা, তখন আমাদের করোনা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পরামর্শ দিতে প্রতি শুক্রবার আমরা বিশেষ করোনা হেল্পলাইনের আয়োজন করেছি। আজ আমাদের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আহমেদুল কবির, আছেন আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার একেএম আখতারুজ্জামান, আমাদের সঙ্গে আছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তৃপ্তি রানী দাস, আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ডক্টর মেহতাব খানম, আছেন শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সুরাইয়া বেগম এবং বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নওজি ইয়াসমিন। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য RTVর টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে ডাক্তার আহমেদুল কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে দেশের হাসপাতালে করোনা আক্রান্ত রোগী বেড়েছে ৩০০%, বিপরীতে শয্যা বেড়েছে ৪%। হাসপাতাল কর্তৃপক্ষ বাড়তি রোগীদের চাপ কিভাবে মোকাবেলা করছে আসলে? দেখুন, আপনি যেটা বলেছেন যে হঠাৎ করেই আপনার স্ট্যাটিস্টিক্স যেটা যে অল অন এ সাডেন কিন্তু পেশেন্ট সংখ্যা বেড়ে গেল এবং এটা একটা সুনামির মতো বেড়ে গেল, যেখানটায় আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম যে নন কোভিড পেশেন্টদেরকে ট্রিটমেন্ট যারা ছিল না তাদের একটা ব্যবস্থা করার জন্য। পেশেন্ট যখন কমে আসছিল দেশের সমস্ত হসপিটালগুলিতে, মেডিকেল কলেজগুলোতে, সেই সময় সুনামির মতো এরকম ভাবে রোগী বেড়ে যাবে এটা খুবই অকল্পনীয়। এবং যে কারণে যেটা হয়েছে যে শয্যা সংখ্যা বৃদ্ধি করা সত্ত্বেও রোগীদেরকে কিন্তু আমরা সামাল দিতে পারিনি। তা এখন যেটি একটি আশার জায়গা, যেটি আজকের যে স্ট্যাটিস্টিক্স, আমি সবগুলো বড় বড় হাসপাতালের সঙ্গে কথা বলেছি, যেমন মুগদা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা, এই সমস্ত জায়গায় এখন যেমন ধরেন ঢাকা মেডিকেলে ১০০-র উপরে বেড খালি রয়েছে। মুগদা তো আমার ওখানে প্রায় ৪০ থেকে ৫০টি মতো বেড খালি রয়েছে। একটি ভালো জিনিস যেটি হয়েছে যে সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, লকডাউনের কঠিন একটি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটার ফলে কিন্তু কিছুটা হলেও এই যে লাগামহীন ভাবে রোগী বাড়ছিল সেটা কিন্তু কিছুটা কমে আসছে। আমার মনে হয় যে এই প্রক্রিয়াটি অন্তত আরো কিছুদিন যদি রাখা যায়, আমরা যদি একটা ব্রিদিং স্পেস পাই, তাহলে পরে রোগীদেরকে আমরা চিকিৎসা দিতে কিন্তু জায়গা করে দিতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার কবির, সঙ্গেই থাকুন, আরও প্রশ্ন নিয়ে আমি ফিরবো। অধ্যাপক ডক্টর মেহতাব খানম, আপনি যদি বলেন যে করোনা মহামারীতে মানসিক স্বাস্থ্য কতটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং কি কি ধরনের মানসিক চাপের মধ্যে আমরা আসলে আছি বলে আপনার মনে হচ্ছে, আপনার বিশ্লেষণ আমরা শুনতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ। যেগুলো আমি পাচ্ছি, আমি যখন থেকে করোনা প্রকোপটা শুরু হলো গত বছরে, যে কেসগুলো বেশি পাচ্ছি, আমি তো এখন অনলাইনে সেবা দেওয়ার চেষ্টা করি, তো যেটা হচ্ছে যে খুব যাদের একটু খুঁতখুঁতে ভাব ছিল আগেই, যারা একটু হয় না, একটু জীবাণু আছে সবকিছুর মধ্যে, সবকিছু ময়লা, খুব ওসিডি যেটাকে বলে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যে খুব যেটা বাংলায় সূচিবায়ু করা হয়েছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস আ প্রপার ট্রান্সলেশন। তো যেটা হয় যে আমরা যারা আগে থেকে খুব খুঁতখুঁতে স্বভাবের ছিলাম, করোনার শুরু হওয়ার পর থেকে অ্যাংজাইটি, যেহেতু এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা অতিরিক্ত বেড়ে গেছে। ভীষণভাবে একটা মানুষ
চিন্তা করতে থাকে সবসময় যে সবকিছুর মধ্যে ভাইরাস আছে, এবং এই ভাইরাসের চিন্তায় যেটা হয়েছে যে মানে একেবারে নর্মাল লাইফ থেকে তারা কিন্তু সরে গেছে। মানে আমি একজনের কথা যদি আমি উল্লেখ করি যে নিশ্চয়ই। সে একদম ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে এবং বাসার কোনো মানুষকে বাইরে যেতে দিচ্ছে না। ইভেন বাড়িতে যারা হাউস হেল্প যারা ছিল তাদেরকে সমস্ত বাদ দিয়ে দিয়েছে। ইভেন যখন করোনা একটু বেটার পজিশনে ছিল তখন পর্যন্ত মানে এই তার যে মনের ভয়টা এটা কাটছিল না। এরকম কিন্তু অনেকেই খুব কষ্টের মধ্যে পড়ে গেছেন, এবং যারা ফ্যামিলি মেম্বার্স তারাও কিন্তু সাফার করছেন। আরেকটা জিনিস আমি খুব বেশি পাচ্ছি, খুব প্যানিক অ্যাটাকস হচ্ছে, যেটা মানে এরকম প্যানিক অ্যাটাক হলে যদিও প্যানিক অ্যাটাকে কেউ মারা যায় না, কিন্তু তারা মনে করছে তারা মারা যাবেন, মানে এক্ষুনি তারা মারা যাবেন। একটা চোকিং ফিলিং হয়, নিঃশ্বাস নিতে পারে না, যেটার সাথে মানে করোনা হলে যে আমাদের যে নিঃশ্বাসের কষ্ট হয় তার ভীষণ মিল আছে। এরকম ভাবে তারা যখন হসপিটালে গিয়েছেন, হসপিটাল থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, কারণ কোভিড টেস্ট করে হয়তো যাননি। কারণ প্যানিক অ্যাটাক হলে মানুষ কিন্তু তখনই হেল্প চায়। তো তারা মনে করেছে মেবি কোভিড হয়েছে, কিন্তু কোভিড টেস্ট করার সময় নেই, হসপিটালে গেছে পরে হসপিটালাইজড হতে পারেনি। এরকম করে এই বিশেষ করে প্যানিক অ্যাটাক এবং ওসিডির অ্যাটাকটা আমি খুব বেশি দেখতে অনেক পাচ্ছি। ধন্যবাদ আপা, আপনি সঙ্গেই থাকুন। একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি উত্থাপন করুন। কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি শেরপুর থেকে পাপেল বলছি। বলুন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে অ্যাস্ট্রাজেনেকা বা যে টিকাটা দিচ্ছি, হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এটা ব্লাডে ক্লট তৈরি করে, হ্যাঁ, এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে এইটা ঝুঁকিপূর্ণ বেশি, এবং এতে কি কোনো বয়স নির্ধারণ করা আছে? অনেক ধন্যবাদ শেরপুর থেকে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় যে ডক্টর আহমেদুল কবির, আপনি বোধহয় এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পারফেক্ট। আপনি যদি বলেন যে যে রক্ত জমাট বাঁধার কথা বলা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পরে, এইটা নিয়ে আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। জি, এটি দুই একটি জায়গায় যে হয়নি তা নয়। আমরা এটার উপর একটা স্টাডি করছি অলরেডি। আমাদের এখানটায় যারা ভ্যাকসিন নিয়েছেন ওনাদের একটা কোশ্চেনিয়ার তৈরি করছি। বাংলাদেশে যাদের ভ্যাকসিন দিয়েছে সেই রকম রিপোর্টের আমরা কেস পাইনি, যে কারণে আমরা একটা কোশ্চেনিয়ার ফিল আপ করছি। এই স্টাডি রিপোর্টটা আশা করছি নেক্সট 7 days এর মধ্যেই আমরা জানতে পারবো যে বাংলাদেশে কারো এই ধরনের সাইড এফেক্ট হচ্ছে কিনা। এটা শেষ হতে আর 7 দিনের মতো লাগবে। যারা প্রথম ডোজে টিকা দিয়েছেন তাদের সবার মধ্যে একটা কোশ্চেনিয়ারি তৈরি করে আমরা ওগুলো অ্যান্সার নেওয়ার চেষ্টা করছি। তো এইখানটায় উনি আরেকটা প্রশ্ন জুড়ে দিয়েছেন যে কাদেরকে টিকাটা দেওয়া যাবে না। আসলে যেটি হচ্ছে যে যারা বেশি ঝুঁকিপূর্ণ বরং রিস্ক গ্রুপে আছে তাদেরকেই টিকাটা দিতে হবে। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্যান্য অর্গান ফেলিউর আছে, যাদের সিওপিডি আছে, কিডনি সমস্যা রয়েছে, এরা বেশি ঝুঁকিপূর্ণ। এদের মধ্যে যেহেতু মৃত্যুর ভয়টা বেশি এবং 60 রোগীরা বেশি মারা যাচ্ছে, সুতরাং এই গ্রুপকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর কবির। আমি একটু যাব আমাদের সঙ্গে আইসিইউ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এ.কে.এম. আখতারুজ্জামান। যদি একটু বলেন যে করোনা বিরুদ্ধে লড়াইয়ে আমাদের 1 বছরের যে অভিজ্ঞতা রয়েছে, সেই 1 বছরের অভিজ্ঞতায় আমরা কতটা আসলে কাজে লাগাতে পারছি। আমরা কিন্তু দেখলাম যে আমাদের বিমানবন্দরে আইসিইউগুলো পড়ে আছে, আমরা লাগাতে পারছি না, কিন্তু আমাদের আইসিইউ এর সংকট। এই সমন্বয়হীনতাটা কেন হলো আসলে? নিশ্চয়ই আপনি নিজেও খুব কষ্ট পাচ্ছেন এই খবর শুনে। ধন্যবাদ। আসলে আমরা এইভাবে যদি চিন্তা করি যে করোনা যখন আমাদের মার্চে 2020 মার্চে আমাদের যখন আবিষ্কার হলো বাংলাদেশে, এবং আমাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের যে স্ট্রেংথ যদি চিন্তা করি, আপনি জানেন যে বাংলাদেশে টোটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেড হচ্ছে 1200-র মতো, এবং আমরা যদি টোটাল যে আমাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা যদি করোনা রোগীদের জন্য ব্যবহার করার চেষ্টা করি, তারপরেও কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই এই যত পরিমাণ রোগী তার সেবা দেওয়া সম্ভব না। তাহলে আমরা কি করতে পারি? যেমন এই যে এখন প্যানিক যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি একটি আইসিইউ বেড চাই, এবং আইসিইউ বেডকে পাওয়ার জন্য হেন উপায় নাই আমরা করার চেষ্টা করছি, কিন্তু আসলে কি তাই? ওই রোগীটিকে আসলে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেড ওই সময়ের জন্য প্রয়োজন? এটি একটি ভাববার বিষয় চলে আসে। আপনি দেখুন যে একটি রোগীর যখনই তার শ্বাসকষ্ট হবে অথবা যখনই তার করোনা পজিটিভ হবে, তখনই একজন চিকিৎসক হিসেবে আমরা বলে থাকি যে উনি একজন অনলাইন হোক অথবা ফেস টু ফেস হোক একজন চিকিৎসকের পরামর্শে থাকবেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন, এবং ওনার অক্সিজেন স্যাচুরেশন যখন 94 চলে আসবে, ওই একটি সময়ের জন্য তুমি হসপিটালে ভর্তি হবে। কিন্তু এই হসপিটালে ভর্তি রোগীর মাত্র 4 থেকে 5% রোগীর জন্য কিন্তু ইন্টেনসিভ কেয়ার ইউনিটটা লাগতে পারে। এই জায়গাটাতে আমাদের প্রতি যে আমরা কি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের বেডগুলো কি সমভাবে ব্যবহার করতে পারছি, অথবা আমার প্রয়োজন নাই তারপরেও কি আমি কি ব্যবহার করছি কিনা।
অথবা আমি সেই রোগীকে একটি কৃত্রিম ভাবে চেষ্টা করছি কিনা। আপনি দেখুন যে বাংলাদেশে অনেক হসপিটালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট নামে একটি ইউনিট নামে চালু করা হয়েছে, কিন্তু আসলে কি সেই ইন্টেনসিভ কেয়ার ইউনিটের সেবা জি। যে তার দেয়ার কোনো ডাক্তার জায়গা আক্তার, আমার মনে হয় খুবই একটা ভ্যালিড প্রশ্ন আপনি করেছেন। আমরা যেটা মনে করি আমাদের হয়তো অক্সিজেনের ফ্লোটা বেশি দরকার, যেরকম নাজাল হাই ফ্লো ক্যানালোর কথা বলা হচ্ছে, কিন্তু এর মানে কিন্তু অক্সিজেন আইসিইউ না। আসলে কেন আইসিইউ বলা হয়, এই দুটোকে কেন সমার্থক করা হয়, এর সঙ্গে কি বাণিজ্যের কোনো সম্পর্ক আছে কিনা? এই সমর্থকটা করা হচ্ছে এর বেসিক্যালি বাণিজ্যের ব্যাপার আছে কিনা? আইসিইউ হলে টাকা বেশি নেওয়া সম্ভব, বিল করা যায়। আমি এই জায়গাটায় যেতে চাই না যে আমি মনে করি যখনই কোনো এরকম মহামারী আসে, সেই মহামারীকে ম্যানেজ করার জন্য একটি ম্যানেজারিয়াল জব কিন্তু, জি এবং সেই ম্যানেজারিয়াল জবকে যদি আমরা চিন্তা করি যে আমি কিভাবে এটাকে করবো। আপনি দেখুন যে আজকে দিল্লির কথা চিন্তা করি অথবা মুম্বাইয়ের কথা চিন্তা করি, ওনারা কিন্তু সমস্ত হসপিটালের বেডগুলোকে একটি কমান্ডের আন্ডার নিয়ে এসেছেন, এবং বাংলাদেশের এই জায়গাটি যাওয়া উচিত যে সমস্ত হাসপাতালের বেড শয্যা সংখ্যাগুলো এবং সেই শয্যা সংখ্যাগুলোকে আমি যদি ক্যাটেগরাইজ করি, আমি যদি ভাগ করে দিই যে সাধারণ রোগীদের জন্য এই জায়গাটুকু, জি। এবং করোনা রোগী এই পর্যায়ে আমরা জানি যে মাইল্ড, মডারেট, সিভিয়ার অথবা ক্রিটিক্যাল এই পর্যায়ে পর্যন্ত আমি এই বেডে চালাবো। দেন আমি তার সিভিয়ার যখন হবে তাকে আমি একটি বেডে দিব, এবং সেই হাসপাতালের যে ক্রিটিক্যাল যে পেশেন্ট যে গ্রুপটা থাকবে, যে 4 to 5% অথবা 6%, সেই গ্রুপটার জন্য শুধু আমরা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করবো। এই জায়গাটির সিদ্ধান্ত নেওয়া কিন্তু একজন চিকিৎসকের তত্ত্বাবধানে হতে হবে। অনেক ধন্যবাদ। একজন দর্শক ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে কিন্তু আমাদের একটি মিসকনসেপশন হয়ে যাবে না, এবং অবশ্যই প্যানিক অবশ্যই তৈরি হবে। অবশ্যই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অক্সিজেন অনেকে দেখছি যে ঘরের মধ্যে নিজে সিলিন্ডার ঢোকাচ্ছে, এবং ডাক্তাররা অনেকে বলছেন এটা খুব ঝুঁকিপূর্ণ, নিজে নিজে অক্সিজেন ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ, এবং অক্সিজেনের দামও কেন এরকম 200-300 গুণ বাড়ানো হচ্ছে, এইটাও একটা প্রশ্ন, যে প্রকৃতির অক্সিজেন সিলিন্ডারে বদ্ধ করা হচ্ছে, এর দাম কেন এত গুণ হচ্ছে আসলে। সেই প্রশ্নের উত্তর আপনি নিশ্চয়ই দিবেন। তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আমি শাহজাহানপুর থেকে বলছি। আমি বলুন। গত ফেব্রুয়ারি মাসে 28 তারিখে প্রথম ডোজ করোনা ভ্যাকসিন নিয়েছি জি সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। আমার এতদিনে ওই প্রথম 8-10 দিন ছিল একটু পেইন ছিল, পরে পেইনটা বেশ কিছুদিন ছিল না, আবার এই প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ আগের থেকে পেইন শুরু হয়ে গেছে, এবং 5-6 দিন আগের থেকে দেখতেছি আমার হাতের এক জায়গায় কালো হয়ে গেছে। জি কালো হয়ে গেছে, এই রক্ত জমাট বাঁধছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু পেইন ছিল, এটার উপরেও বেশ খানিকটা পেইন ছিল, এখন পেইনটা আবার নেই, কিন্তু কালো রক্ত জমাটটা এখনো আছে, রয়ে আমার গেছে। মনে হয় প্রশ্নটা আমরা বুঝেছি। ডাক্তার আহমেদুল কবির, আপনি যদি উত্তরটি করেন। উনি যেটি বললেন যে 28 ফেব্রুয়ারিতে পসিবলি উনি ভ্যাকসিন নিয়েছেন, আর আজকে উনি কথা বলছেন, এটি হচ্ছে অনেক পরের ব্যাপার। তো আমরা যেটা দেখছি যে এনএইচএস যে স্টাডি হচ্ছে ভ্যাকসিন রিলেটেড সমস্যাটা সাধারণত ভ্যাকসিন দেওয়ার 4 দিন থেকে ভ্যাকসিন দেওয়ার পরে 28 ডেজ এর মধ্যেই কিন্তু এই কমপ্লিকেশনসটা হতে হবে। এরপরে গিয়ে যদি কমপ্লিকেশনস হয় সেটি সাধারণত ভ্যাকসিন রিলেটেড না। উনি তারপরে যেহেতু ওনার ডিলেড কমপ্লিকেশন হয়তো হতেও পারে, সেই ক্ষেত্রে উনি একজন চিকিৎসকের শরণাপন্ন হলে রিলেটেড ইনভেস্টিগেশন করে এটা প্রুফ করতে পারবে। অন অ্যাজাম্পশন বললে ভীতি ছড়াবে। অনেক ধন্যবাদ। ডক্টর নজিয়া ইয়াসমিন, যদি বলেন একজন জনস্বাস্থ্য এক্সপার্ট হিসেবে, এই যে আমাদের লকডাউন এখন চলছে এবং বেশ কঠোর লকডাউনই হচ্ছে বলে অনেকে মনে করছেন, কতটা দিনের জন্য থাকা উচিত? 7 দিন এনাফ কিনা? কেউ বলছেন 14, কেউ বলছেন 21। সব মিলিয়ে আপনি যদি বলেন যে কতটা কার্যকর হবে লকডাউন করোনা সংক্রমণ কমিয়ে আনার ব্যাপারে, ডক্টর ইয়াসমিন। থ্যাংক ইউ রুবায়েত। Thank you. তার আগে আমি কি প্রথম দর্শকের নিশ্চয়ই। কোশ্চেনটা একটু সাপ্লিমেন্ট করতে পারি? অবশ্যই আপা, অবশ্যই। কারণ এটা খুব ইম্পর্টেন্ট। যে প্লট যে হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, কিন্তু এটা কিন্তু খুব সামান্য, স্ট্যাটিস্টিক্সটা খুব মানে লেস। তো যেটা ডক্টর আহমেদুল কবিরও বললো যে যারা ঝুঁকিপূর্ণ তাদেরই দেওয়া উচিত, কিন্তু একটা কথা আমি এখানে একটু বলতে চাই যে যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, ব্লিডিং ডিসঅর্ডার অসুবিধা আছে, সেটা তারা তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবে। এবং আমি কিন্তু একটু সাধারণ দর্শকের জন্য একটা কথা বলতে চাই, আমি শুনেছি যে আমার অনেক আত্মীয়স্বজনরাও বলছে যে আমি কি সেকেন্ড ডোজ নেওয়ার আগে ব্লাড থিনার খাবো। সেটা শুনে আমি খুবই অবাক হয়েছি, এবং আমি সাধারণ দর্শককে বলতে চাই অবশ্যই খাবেন না, কারণ এটা কোনো মানে এটা কেউই খায় না, আমরাও খাচ্ছি না, আমরাও সেকেন্ড ডোজ নিয়েছি বা নিব। জি তো আমরাও কেউ খাচ্ছি না, এটা আসলে কোনো ইয়ে না, মানে ব্লাড ক্লটটা খুবই নগণ্য স্ট্যাটিস্টিক, সুতরাং এটা নিয়ে ভয়ের কিছু নাই। ভ্যাকসিনটা দিতে হবে সবাইকে, এটাই আসল কথা। আর যেটা লকডাউনের কথা বলা হলো, হ্যাঁ কঠোর লকডাউন আমাদের অবশ্যই দরকার, অনেক আগের থেকে দরকার ছিল, বাট দেরিতে হলেও আমরা করেছি।
এবং এই লকডাউনটা আমার মনে হয় 14 দিন তো অবশ্যই করা উচিত, 14 ডেজ তো মিনিমাম স্ট্রিক্ট লকডাউন করা উচিত, তাহলে ওই সাইকেলটা আমরা ব্রেক করতে পারবো। তার চেয়ে বেশি হলে ভালো হয়, কিন্তু জীবন এবং জীবিকার তাগিদে আমাদেরকে হয়তো এতদিন না করাও যেতে পারে, বাট আমার মনে হয় 14 দিন আমাদেরকে মাথায় রাখতে হবে এবং কঠোর লকডাউন করতে হবে। মানে এবং মানে মানুষ যখন বাইরে যাবে অবশ্যই মাস্ক পরে যাবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে এবং হাইজিন, যে হেলথ হাইজিন, জি। সেটা অবশ্যই মানে মেনটেন করবে। অনেক ধন্যবাদ আপা। আমি যাবো একটু অধ্যাপক ডাক্তার তৃপ্তি রানী দাসের কাছে। আমাকে একজন ফোন দিয়েছেন আমাদের ফেসবুকে, তারা প্রশ্ন করেছেন যে একদম যারা গর্ভ অবস্থায় শেষ দিকে আছেন, হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে তাদের সন্তান পৃথিবীতে আসবেন, তারা খুব ঝুঁকির মধ্যে আছেন, ভয় পাচ্ছেন, কি করা যেতে পারে? সব মিলিয়ে যদি একটু আপনি বলেন ডাক্তার তৃপ্তি রানী দাস। আসলে যারা এখন শেষের দিকে আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে কোভিড সহ যদি প্রেগনেন্সি হয়, উনি যদি কোভিড সহ আক্রান্ত হন, কোভিডের কিন্তু আসলে সব কোভিডই কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে না। আমরা কিন্তু প্রেগনেন্সি উইথ কোভিডও ম্যানেজ করছি, যে কোভিডের জন্য যে সব রোগীর সিজার লাগছে তাও না। ওনার প্রয়োজনে যার যে ডেলিভারির যে পদ্ধতিটা, এটার জন্য ওনার অডিট হওয়ার কিছু নেই। আর যদি উনি নন কোভিড হন তাহলে এজ ইউজুয়াল রোগীর মধ্যে আসবেন। তবে শেষের দিকে আমরা সবাইকে যেটা বলে থাকি যে অবশ্যই ওনাকে একবার কিন্তু আমরা 37-38 সপ্তাহ দিকে সরাসরি ভিজিটে আসতে বলি, কারণ ওই সময়টা খুব জরুরি। যেমন আমরা বাচ্চার পজিশনটা দেখতে চাই, ফুলের অবস্থানটা দেখতে চাই, ওনার ব্লাড প্রেশার বা ওনার কোনো ব্লাড সুগার বেড়েছে কিনা, এই পদ্ধতিগুলো এবং এগুলো সম্বন্ধে জানতে চাই, এবং ওনার ডেলিভারিটা কোথায় হবে, কিভাবে হবে। এটা কিন্তু এখন একটা সময় যে আমাদেরকে কিন্তু ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে। আমাদের কিন্তু এখন ভাবতে হবে যে আমরা যখন তখন যেখানে যাই না কেন আমাদের কিন্তু কোভিড নন কোভিডের সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং ওনাকে একবার সরাসরি ভিজিটে আসতে হবে, যে উনি কিভাবে ডেলিভারি করবেন, কোথায় ডেলিভারি করবেন এবং কখন যাবেন। এই জিনিসগুলো কিন্তু এখন আসলে ইমার্জেন্সি হিসেবে কিন্তু আসলে আমি মনে করি কোভিড রোগীদেরই ট্রিটমেন্ট পাওয়া উচিত। বাকি সবারই একটা ডিসিপ্লিন হইতে চলতে হবে, যে আমি যখন আমার ব্যথাটা বেড়ে গেল, পানি ভেঙে গেল বা একটা ইমার্জেন্সি হয়ে গেল, আমরা যখন এই মুহূর্তে যদি আমরা এই কাজগুলো যেন না করি, আমরা একটু যখনই ব্যথা হয় আর্লিয়ার জন্য একটু ডাক্তারের শরণাপন্ন হই, কারণ প্রতিটি হাসপাতাল কিন্তু এখন একদিকে কোভিড অন্যদিকে নন কোভিড ম্যানেজ করছে। সুতরাং আমি মনে করি ওনার একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখে ওনার বর্তমান অবস্থা বিবেচনা করে ওনার ডেলিভারি পদ্ধতি সম্বন্ধে অবগত হওয়া উচিত। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন আছেন অধ্যাপক ডাক্তার সুরাইয়া বেগম। আপনি যদি একটু বলেন যে শিশু বিশেষজ্ঞ হিসেবে যে শিশুদের উপরে করোনার কি ধরনের ইম্প্যাক্ট আপনি দেখতে পাচ্ছেন আসলে গত 1 বছর ধরে শিশুদের উপরে? ধন্যবাদ। শিশুদের ক্ষেত্রে দেখা গেছে যে করোনা সংক্রমণের হার বড়দের থেকে অনেক কম। 10 বছরের বয়সের ক্ষেত্রে দেখা গেছে 3%, 10 থেকে 18 বছরের বয়সের মধ্যে দেখা গেছে যে অনলি 7% শিশুরা আক্রান্ত হচ্ছে, এবং এই সমস্ত শিশুদের ক্ষেত্রে মর্টালিটিটাও কম। এবং এই সাধারণত দেখা যায় যে 90% শিশুরাই সাধারণত আক্রান্ত হচ্ছে না, 10% শিশুরা সিভিয়ার হচ্ছে, 10%, 90% হচ্ছে হলো অ্যাসিম্পটোমেটিক অথবা মাইল্ডার পর্বে হচ্ছে। যার জন্য আমি অ্যাজ এ হোল বলবো যে শিশুরা এই করোনা থেকে বিশেষভাবে করোনা থেকে সিভিয়ার ভাবে আক্রান্ত হচ্ছে না, এবং আক্রান্ত হলেও খুব কম আক্রান্ত হচ্ছে, এবং সংখ্যার দিক থেকেও কম, আমি সেটাই মনে করতেছি। এবং আমরা সেটাও দেখছি আমাদের বাংলাদেশে, সেটাও দেখছি যে হসপিটালে ভর্তির ক্ষেত্রে অথবা আমরা যে পেশেন্ট দেখি, আউটডোরে পেশেন্ট দেখি, সেখানেও দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত সংখ্যা বড়দের তুলনায় অনেক কম, এবং হলেও সেটা অ্যাসিম্পটোমেটিক অথবা খুবই মাইল্ড, সাধারণ ঠান্ডা জ্বর কাশির মধ্যেই মনে হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অবশ্য সিভিয়ার ফর্মে হচ্ছে, বাট সেটা কম। এবং ভেরি রেয়ারলি যে আমি বলবো যে MIS-C একটা কমপ্লিকেশন হচ্ছে, সেটা মাত্র শিশুদের ক্ষেত্রেই হচ্ছে, এবং আমি সেটা বলবো অনেক কম পরিমাণে। অনেক ধন্যবাদ আপা, সঙ্গেই থাকুন, আমরা আরো প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবো। প্রিয় দর্শক, একজন যুক্ত দিয়েছেন আমাদের সঙ্গে। আপনি যদি পরিচিত আপনার প্রশ্নটি বলেন, কে এবং কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাবো প্লিজ। হ্যাঁ জি, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার বাবা গত 12 দিন আগে পজিটিভ হয়েছেন,
তো তার ট্রিটমেন্ট চলেছে গত পরশুদিন তার যাবতীয় রিপোর্ট হাতে পেলাম, ভালো ছিল। তার ডি ডায়মান্ট একটু বেশি ছিল, সেটাও কন্ট্রোলে ছিল। HRCT ওটাও ভালো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে সকাল থেকে তার কোভিড যখন শুরু হয়েছিল হঠাৎ 101 জ্বর প্লাস মাথা ব্যথা, হার্টবিটটা একটু বেশি। এটা আজকে সকাল থেকে আবার দেখতেছি। এটার কারণটা কি? 12 দিনের মাথায় এমন হওয়ার কি অন্য কোনো রিজন আছে? জি, অধ্যাপক আখতারুজ্জামান যদি এটা অ্যান্সার করেন এই প্রশ্ন যেটা করেছেন তার বাবা সম্পর্কে। আসলে আমার মনে হয় যে যেহেতু 12 দিন আমরা বলি যে কোভিড পজিটিভ হওয়ার পর থেকে 10 দিনের মধ্যে উনি ইনফেক্টিভিটি থাকতে পারে, কিন্তু এখনকার যে ওনার যে সমস্যাটা, সেই সমস্যাটি আমি এভাবে বলতে চাই যে এটা একটা সেকেন্ডারি ইনফেকশন, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, এবং আপনার উচিত একজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আমাদের প্রশ্নকারী কিন্তু লাইনে আছে, আপনি চাইলে সম্পূরক প্রশ্ন করতে পারেন। ওনার যে জ্বরটা কি হঠাৎ করে শুরু হলো কিনা আপা একটু বলবেন জ্বরটাকে হঠাৎ করে কিনা? জি জি, জ্বরটা হঠাৎ করে। আমি গতকালকে ডক্টর দেখাইছি, তখন পর্যন্ত তিনি ভালো ছিলেন, তার রিপোর্টও ভালো ছিল। আজকে হঠাৎ সকালবেলা থেকেই তার জ্বর 101 আমরা রক্তের একটি পরীক্ষা করতে বলি যেটা সিবিসি, এটা কি করা হয়েছে? জি, সব করা হয়েছে। জি, এটা কেমন আছে এটা আপনি বলবেন? এগুলো তার রিপোর্ট সব ভালো আছে। জি, সব ভালো আছে। ওকে, তাহলে আমরা এটাকে যদিও তার 10-12 দিন অলরেডি হয়ে গেছে, আমরা এটাকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবে চিন্তা করতে পারি, এবং আপনি অবশ্যই চিকিৎসকের রাখবেন এবং ওনার পালস অক্সিমিটার দিয়ে সবসময় চেষ্টা করবেন ওনার স্যাচুরেশনটা মেনটেন দেখার জন্য। 94 এর নিচে আসলে অবশ্যই ওনাকে হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থা করতে হবে। বাসায় অক্সিজেন নিয়ে কখনোই চেষ্টা করবেন না, ওনাকে সেফ থাকার চেষ্টা করার এটা করবেন না। যখনই অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে নামবে অবশ্যই হসপিটালে ভর্তি হবে। জি, অনেক ধন্যবাদ এই উত্তর দেওয়ার জন্য। আমি যাব একটু অধ্যাপক ডক্টর মেহতাব খানম, যদি একটু বলেন, একটা বলা হচ্ছে যে করোনাকালীন সময়ে যে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অনেক ধরনের অবনতি হয়েছে এবং অনেক নারী নির্যাতনের মাত্রাও বেড়েছে, সেরকম রিপোর্ট আমরা কিন্তু দেখেছি। এইটা কেন হচ্ছে? এই সময় তো আরও আমরা মনে করি যে আরও ভালো হওয়ার কথা, একসঙ্গে তারা আছে, কথা বলছে, কিন্তু উল্টো হচ্ছে কেন আসলে? আপা একটু আনমিউট করতে হবে। আপা আপনাকে আনমিউট করে কথা বলতে হবে। হ্যাঁ, সো নট অনলি বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু যে রিসার্চ গুলো হচ্ছে বর্তমানে বা গত 1 বছরে যে রিসার্চ কন্ডাক্টেড হয়েছে, ডিভোর্সের রেটও কিন্তু খুব হাই হয়ে গেছে। সো আমাদের তো জীবনটা খুব কনফাইন্ড হয়ে গেছে, ঘরের মধ্যেই আমরা মোস্ট অফ দ্য টাইম আছি, এবং খুব কিন্তু প্রেশার যাচ্ছে, মানে বিশেষ করে মেয়েদের উপরে খুব প্রেশার তৈরি হয়েছে, যে মেয়েদের কিন্তু মানে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, যারা কর্মজীবী মহিলা, তারাও কিন্তু বাড়ি থেকে কাজ করছেন, কিন্তু বাড়ির কাজগুলো কিন্তু মেয়েদের উপরেই অনেক বেশি দায়িত্বটা বর্তায়। তো আগে যে মহিলা বাইরে কাজ করতেন, তিনি হয়তো বাইরে গিয়ে কিছুটা রিলিভড হয়ে আসতেন, তার বাইরে কিছুটা মনোযোগ, অন্য ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হতো, কলিগদের সঙ্গে দেখা হতো, সেগুলো সমস্ত কিছু জীবন থেকে চলে গেছে। এবং মানুষ কিন্তু ইন্টারাকশন ছাড়া বাঁচতে পারে না, মানে হিউম্যান ইন্টারাকশন হচ্ছে ভীষণভাবে আমাদেরকে ভালো রাখে, যেহেতু আমাদের রিলেশনশিপগুলো, মানে একজন থেরাপিস্ট বলেছেন যে আমাদের মানে টাইপ অফ রিলেশনশিপ ডিটারমিনস দ্য টাইপ অফ লাইফ, মানে কোয়ালিটি অফ লাইফ। যত ভালো কোয়ালিটি রিলেশনশিপ হবে, তত কোয়ালিটি লাইফটাও তত আমাদের কোয়ালিটি ভালো হবে। তো সেগুলো সব তিরোহিত হয়ে গেছে জীবন থেকে। আমরা খুব একটা মানে 4 দেয়ালের মধ্যে বেশি সময় কাটাচ্ছি। আগে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে যে ধরনের কনফ্লিক্টগুলো ছিল, কিছুটা আউটলেট থাকার ফলে সেই কনফ্লিক্টগুলো একটু কম আসতো সামনে। এখন খুব সামনে চলে আসছে, মহিলা বাড়িতে বাইরে একই সঙ্গে কাজ করছেন, হাজবেন্ডরা। আমাদের দেশে কিন্তু সত্যিকার অর্থে একটু মানে আমাদের তো পেট্রিয়ার্কাল সোসাইটি, ছেলেরা কিন্তু ঘরের কাজে খুব একটা সম্পৃক্ত হন না, এবং বাচ্চারাও কিন্তু অনলাইনে ক্লাস করছে, এবং গত 1 বছরের উপরে বাচ্চারা অনলাইনে ক্লাস করছে। সেটার তত্ত্বাবধানও কিন্তু করছেন তাদের মারা। বাবারা যে কিছু করছেন না তা না, মারা কিন্তু বেশি সম্পৃক্ত হচ্ছেন, যার ফলে কিন্তু মেয়েদের উপরে প্রেশারটা অনেক বেড়ে গেছে। এবং যখন আমি স্ট্রেসড হচ্ছি, ন্যাচারালি আমার কিন্তু অন্যের সঙ্গে আমি যখন বিহেভ করছি, বিহেভিয়ারটা কিন্তু খুব পজিটিভ হচ্ছে না, আমি চেষ্টা করলেও পজিটিভ হতে পারছি না, সেটি একটা কারণ। আর এমনিতে তো নারী নির্যাতন কিন্তু আমরা দেখেছি যে এখন বলা হচ্ছে নির্যাতন ওয়ার্ল্ড ওয়াইড একটু কমেছে, বাংলাদেশেও নাকি কমেছে, কিন্তু আমার সেটা মনে হয় না। তো আমরা তো একটা স্ট্যাটিস্টিক্স আমাদের আছে, 87% মহিলারা তারা গৃহের ভেতরে নির্যাতিত হচ্ছেন। তো সেই নির্যাতনের পরিমাণটাও কমে গেছে, নারীর উপরে প্রেশারটা চলে এসছে, বাচ্চাদেরকে দেখতে হচ্ছে, বাচ্চারা স্কুলে গেলেও কিন্তু
যে মহিলারা কাজ করেন না তারা একটু রিলিফ পেতেন, এখন কিন্তু সেই রিলিফটাও পাচ্ছেন না। বাচ্চারা কিন্তু সবসময় বাড়িতে এবং তারা খুব বিরক্ত করছে, এবং বাচ্চারা ভীষণ স্ক্রিনে অ্যাডিক্টেড হয়ে গেছে। এটা কিন্তু একটা মহামারীর মতো, আরেকটি মহামারীর মতন শুরু হয়েছে। তো সেখানে কিন্তু মার উপরে প্রেশারটা হওয়াতে মা হয়তো রিয়াক্ট করছেন, সেখানে বাবারাও রিয়াক্ট করছেন, বাড়িতে বাচ্চারাও কিন্তু খুব এগুলো উইটনেস করছে, তারাও ডিস্টার্বড হচ্ছে। মানে বাড়ির ভেতরে, গৃহের অভ্যন্তরের পরিবেশটা কিন্তু মানসিকভাবে, আমি বলবো যে ইমোশনাল ক্লাইমেট অফ দ্য ফ্যামিলি, এটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। অনেক ধন্যবাদ আপা চমৎকার বিশ্লেষণ করবার জন্য। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। কে বলছেন এবং কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন বলছি। জি সানোয়ার ভাই বলুন, বলুন আমরা শুনবো। জি জি, আমি গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে টিকা গ্রহণ করি প্রথম ডোজ, এবং সেটাতে আমি সুস্থ ছিলাম, অসুস্থ ছিলাম না, কিন্তু হঠাৎ করে আমি এই চলতি মাসে একটু অসুস্থতা বোধ করি, ঠান্ডা জল লেগে যায়। তখন আমি 11 তারিখে নমুনা পরীক্ষা করতে দেই। তারপরে আমার 13 তারিখে পরীক্ষার রেজাল্ট আসে যে পজিটিভ। তো এই অবস্থায় আমি হোম কোয়ারেন্টাইনে আছি, যদিও আমার ঘর ছোট, আমার একটা অসুবিধা হচ্ছে না এখন, কিন্তু বুকের ভিতরে আপনার যে গড় গড় শব্দ, অনেক সময় শ্বাসকষ্ট এরকম রাখলেও প্রচুর পরিমাণে কফ আছে, এরকম একটা ইয়া। আমি এখন কি করবো, কি হাসপাতালে শিফট হবো? জি, আমার মনে হয় অধ্যাপক ডক্টর আহমেদুল কবির যদি একটু বলেন। জি, প্রশ্নগুলো খুবই রিলেভেন্ট। প্রথমত যে প্রফেসর আখতারুজ্জামান সাহেব যেটা বলছিলেন যে আগের প্রশ্নের উত্তরে, এটা হচ্ছে কি উনি ঠিকই বলেছেন যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। তাছাড়াও আমরা দেখছি যে কোভিডে কিন্তু লং কন্টিনিউড ফিভার থাকতে পারে সেকেন্ডারি ইনফেকশন ছাড়াও। ইভেন আমরা এরকম পেশেন্ট দেখছি 2-3 উইকস জ্বর থাকে। সেক্ষেত্রে উনি ঠিকই বলেছেন যে কমপ্লিট ব্লাড কাউন্ট, প্রোক্যালসিটোরিন, কিছু ব্যাকটেরিয়াল মার্কার আছে, সেগুলো করে যদি ভালো থাকে, সিম্পলি প্যারাসিটামল আর আদার মেডিসিনে কিন্তু পেশেন্ট একসময় ভালো হয়ে যায়। ইট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স। তারপরের ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রশ্নটা করলেন, উনি টিকা দিয়েছেন, তারপরে উনি করোনা লাইক সিমটম এবং আলটিমেটলি কোভিড পজিটিভ হয়েছে। প্রেজেন্ট ক্রাইসিস যেটা ওনার একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে, সুতরাং ওনার কিন্তু বাসায় থাকাটা উচিত না। উনি যদি পালস অক্সিমিটার থেকে থাকে, আমি জানি না যে জায়গাটায় আছেন সেখানে পালস অক্সিমিটার রয়েছে কিনা, যদি থাকে সেটা দিয়ে ওনার অক্সিজেন স্যাচুরেশনটা আপনি চাইলে ওনাকে সম্পূরক প্রশ্ন করতে পারেন, উনি কিন্তু লাইনে আছেন আসলে। আচ্ছা, আপনার কি যে আপনি বলছেন যে বুকে গড়গড় করছে, শ্বাস একটু কষ্ট হচ্ছে, আপনি কি অক্সিজেন লেভেলটা দেখার মতো কোনো যন্ত্র আছে আপনার ওখানে অক্সিজেন স্যাচুরেশন দেখবার জন্য? জি না, তা নেই। আমার পাশে, আমি এম মুনসুর আলী হাসপাতালের পাশেই, আমি ধানবান্দিতে বসবাস করি। তা আমি চাইলেও 10 মিনিটের মধ্যে ওখানে যেতে পারবো আর কি। আমার মনে হয় 10 মিনিটের মধ্যে আপনি ওখানে চলে যান, গিয়ে আপনার অক্সিজেন স্যাচুরেশনটা দেখেন। যদি কম থাকে অবশ্যই আপনি হাসপাতালে ভর্তি হয়ে যাবেন, কারণ বাসায় থেকে আপনার অক্সিজেনটা কমে গেলে, বেশি রাতে গিয়ে অনেক কমে গেলে আপনার কিন্তু অনেক অর্গান মানে অন্যান্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি 10 মিনিট লাগলে আপনি চলে যান হাসপাতালে। আচ্ছা, আর আমি কিছু ওষুধ খাচ্ছি, সেগুলো কি বলবো? জি 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 সারোয়ার ভাই, আপনি যদি একটু মেপে আসতে পারেন, আমাদের প্রোগ্রাম কিন্তু আরো 1 ঘন্টা চলবে। মাপার পরে এসে আপনি ডাক্তার সাহেবকে আবারও পাবেন, আপনি কথা বলতে পারবেন। আপনি মেপে আমাদের এসে আবার ফোন দিতে পারবেন আপনি, প্লিজ। যেহেতু আপনাকে বলা হচ্ছে, আপনি সময় নষ্ট না করে আপনি চলে যান এবং আপনার অক্সিজেন লেভেলটা দেখে এসে আমাদেরকে জানান যে আপনার লেভেলটা কত আসলে। তখন আমাদের ডাক্তার সাহেব আরও আপনাকে পরামর্শ দিতে পারেন। আমরা ডক্টর নাজিয়া ইয়াসমিন, আপনার কাছে একটা বেসিক প্রশ্ন যেটা শুরু থেকে আমরা করছি, যে এখন আবার নতুন করে করা দরকার মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য, কি কি উপসর্গ দেখা দিলে সে মনে করবে যে আমার করোনা টেস্ট করা উচিত কিংবা আমি করোনা আক্রান্ত, ধাপটা কি নিবে সে আসলে, একদম মূলের প্রশ্ন যেটা। ডক্টর ইয়াসমিন। ধন্যবাদ রুবায়েত। এবার আসলে সেকেন্ড ওয়েভে করোনা সিমটমস কিন্তু একটু অন্যরকম। জি আপা। প্রথম ওয়েভে আমরা বলেছিলাম যে জ্বর, গলা ব্যথা, কাশি, সর্দি, তারপরে ঝাঁজ গন্ধ পাচ্ছে না, এই ধরনের মানে উপসর্গ ছিল। কিন্তু এবার কিন্তু অনেক ধরনের উপসর্গ হচ্ছে। যেমন আমি একটা আর্টিকেল দেখলাম ইন্ডিয়ার, যে ওরা বলছে কোমরে ব্যথা হচ্ছে এক্সট্রিম উইকনেস, ধরো অফিস করে বাসায় এসে এক্সট্রিম উইকনেস, এমনি কোনো কিছু নাই, খুব উইকনেস। তারপরে ধরেন মুখে এক্সট্রিম ড্রাইনেস হচ্ছে মুখটা, তারপরে স্বাদগন্ধ নাই। আমি খুবই দুঃখিত আপা, একটু ব্রেকে যেতে হচ্ছে। ফিরে এসে আমি আপনাকে আবার ধরবো যে কি উপসর্গ নতুন করে আমাদের এখন নতুন ভ্যারিয়েন্টস ধরা পড়ছে সব মিলিয়ে। প্রিয় দর্শক, বিশেষ করোনা হেল্পলাইনে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরবো এখনই, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিশেষ করোনা হেল্পলাইনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা করোনা সহ স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় পরামর্শ দিতেই আজকের এই বিশেষ আয়োজন করেছি। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, আপনাদের প্রশ্ন উত্তর নিয়েছি। বিরতির আগে ডক্টর নজি ইয়াসমিন, আপনি শেষ করতে পারেননি, বলেছিলেন যে এইবারের করোনায় দ্বিতীয় ঢেউয়ে নতুন কিছু উপসর্গ লক্ষণীয়, একটু যদি খোলাসা করেন আপা। ডক্টর নজি ইয়াসমিন। হ্যাঁ, ওই যে বলছিলাম যে এমনি জ্বর সর্দি কাশি যে সবসময় থাকবে তা নাও হতে পারে, হয়তো গা মাঝ মাঝ করছে, মানে যে কোনো, আমার কথা হচ্ছে যেহেতু এটা প্যান্ডেমিক, যে কোনো আনইউজুয়াল কোনো উপসর্গ যদি আমরা দেখতে পাই আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব, এবং এটা আতঙ্কিত হওয়ার কিছু নাই। হোম বা বাসা থেকে চিকিৎসা নেওয়া যায় যদি খারাপ না হয়। বিশেষ করে লাংসে যখন আমরা বলি অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায় 94 এর নিচে, তখন সেটাকে আমরা বলি যে হসপিটালাইজ হতে হবে বা কিছু, তার আগে কিন্তু বাসা থেকে চিকিৎসা নেওয়া যায়। আমার সামনে ডক্টর আহমেদুল কবির আছে, আখতারুজ্জামান ভাই আছে, ওনারা আরো বলতে পারবে। কিন্তু আমি এখানে একটু ছোট করে বলে রাখতে চাই রুবায়েত একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু অনেকে মনে করেছে ভ্যাকসিন নিয়েছে এখন বোধহয় আমাদের আর স্বাস্থ্যবিধি মানতে হবে না। এটা কিন্তু আমাদের এই দ্বিতীয় ঢেউটা এত খারাপ হওয়ার একটা ওয়ান অফ দ্য মানে কারণ আর কি। তো আমার মনে হয় এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়ার 8 সপ্তাহ বা পরে আমরা দ্বিতীয় ডোজ নিচ্ছি, তারও উইদিন মানে 2 উইকস থেকে 1 মান্থের মধ্যে আমাদের বডিতে অ্যান্টিবডি হওয়া শুরু করবে। সুতরাং এর মধ্যে আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং ভ্যাকসিন নেওয়ার পরও আমরা কতটুকু প্রোটেক্টেড আমরা কিন্তু এখনো জানি না, যেহেতু এটা একটা নতুন অসুখ আমাদের জন্য, বিশ্বের জন্য একটা নতুন অসুখ। সুতরাং আমাদেরকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক ব্যবহার ছাড়া যাবে না, এটাই আমি বলতে চাচ্ছি। কারণ আমার এই যে একজন আসলো, উনি কিন্তু প্রথম ভ্যাকসিন নেওয়ার পর বললো যে করোনা পজিটিভ, হতেই পারে, কারণ সে হয়তো স্বাস্থ্যবিধি মানে নাই, আমি জানি না, জাস্ট আমি বলছি। হয়তো অনেকেই আমি দেখেছি আমার পরিচিত মানে ভ্যাকসিন দেওয়ার পর মনে করছে আমি তো ভ্যাকসিন দেওয়া, আমি পার্টিতে যেতে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু আসলে এটা না। আমাদেরকে স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক ধন্যবাদ আপা। একজন দর্শক ফোন দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? একটু জোরে বলতে হবে। জি, আমি খুলনা থেকে, আমার নাম শেখ রফিকুল ইসলাম। জি বলুন। জি, আমি খুলনা থেকে বলছিলাম, আমার নাম শেখ রফিকুল ইসলাম। জি রফিক ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি। ভাই আমি আমার বয়স 55 আমার বয়স 55, আমি বাই বর্ন অ্যাজমা রোগী, বাই বর্ন থেকে অ্যাজমা রোগী, জন্ম থেকে অ্যাজমা রোগী। আমি কোভিড টিকা নিতে পারবো কিনা? জি অনেক ধন্যবাদ। খুলনা থেকে প্রশ্ন করেছেন যে অ্যাজমা রোগী তিনি টিকা দিতে পারবেন কিনা। এটা কি আমাকে উত্তর জি দিতে জি আমাদের কবির, আপনি যদি বলেন। জি 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 অবশ্যই নিতে পারেন, ওনার সবার আগে নেওয়া উচিত, কারণ অ্যাজমাতে তো রিস্ক রয়েছেই বেশি। নিয়ে নেবেন আপনি টিকা। জি অনেক ধন্যবাদ। আমি একটু যাব ডাক্তার তৃপ্তি রানী দাস আপনার কাছে, যে গর্ভবতী নারীরা যদি করোনা আক্রান্ত হন তাহলে কি ধরনের জটিলতা দেখা দিতে পারে এবং তার জন্য করণীয় কি, একটু যদি পরামর্শ দেন ডাক্তার তৃপ্তি রানী দাস। এটা আনমিউট করতে হবে আপা, আপনাকে আনমিউট করুন। জি প্লিজ ক্যারি অন। সপ্তাহের উনি প্রেগনেন্ট সেটা দেখতে হবে, যে উনি যদি আর্লি প্রেগনেন্সিতে থাকেন তাহলে আমরা কিছু কিছু কেসে দেখেছি যে অ্যাবর্শন হয়, তবে এখনো কিন্তু এরকম বড় কোনো স্টাডি নেই যে করোনার সাথে রিলেটেড কিনা ওই অ্যাবর্শনটা, কারণ প্রথম অবস্থায় কিন্তু 15 to 20% প্রেগনেন্সি এমনিতেও লস হয়, তবে মেন্টাল স্ট্রেস তো একটা কারণ। 2 নম্বর হলো উনি যদি মনে করেন 24 থেকে 28 সপ্তাহের মধ্যে থাকেন, তাইলে কোভিডের জন্য কিন্তু আলাদা কোনো অতিরিক্ত যে প্রিকশন তা কিন্তু নয়, কারণ প্রেগনেন্সি নিজেই যেহেতু একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, সুতরাং তার মধ্যে যদি করোনা যুক্ত হয় তাইলে আমরা ধরে নিই যে ওনার ঝুঁকিটা বেশি। তবে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলে থাকি যে মাইল্ড বা মডারেট কেসে উনি বাসায় থাকবেন, অবশ্যই উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সবসময় আমরা গর্ভবতী মায়েদের জন্য যেটা বলে থাকি যে উনি একদম প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, এবং বাসায় থাকা অবস্থায়ও ওই পরিবারের যদি কেউ বাইরে যাতায়াত করেন চেষ্টা করবেন ওনার থেকে একটা শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে। একটা যদি বলেন আপনারা যারা নতুন দম্পতি বেবি নিতে চায়, অনেকে বলছে এই সময় বেবি নেওয়ার জন্য ভালো সময় না, একটু বিরতি দেওয়া উচিত, এই পরামর্শ কি আপনারা দিবেন কিনা, আসলে দিচ্ছেন কিনা মিডিয়ার মাধ্যমে, এখন ঠিক ভালো সময় না কনসেপ্ট করার জন্য? এটা কিন্তু আমরা আসলে তো প্রথম দিকে যেটা বলছিলাম যে এটা হয়তো একটা বয়সের জন্য বলে থাকি, মনে করেন যে ইনিশিয়ালি যাদের বয়স কম,
একদম ইয়াং কাপল, তারা হয়তোবা এই সময়টাকে আমি মনে করি এত উচ্চ সংক্রমণের সময় বেবি নেওয়া থেকে বিরত থাকাই ভালো। কারণ আপনি দেখেন তাতে করে কিন্তু ওনার অনেক সময় অনেকবারই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কারণ আমরা প্রথমেই বলছি কিন্তু যে এই করোনার সংক্রমণটা রোধ করতে হলে আমাদেরকে সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং যতটা পারি বাইরে যাওয়া থেকে বিরত থাকা। এবং সেটা কিন্তু আসলে নির্ভর করে দেখেন অনেকের কিন্তু একটু বয়স্ক যারা, তাদের বেলা কিন্তু আমরা বলছি যে আমাদের একটা জিনিস তো খুবই সত্যি যে কোভিডকে আমরা কিন্তু সংক্রমণ রোধ করতে পারি অন্ততপক্ষে আমরা 3টা জিনিস যদি খুব কঠোরভাবে মেনে চলি। একটা হলো যে হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং ঘরের থেকে বের হলেই সঠিকভাবে মাস্ক পরা। এবং আমি মনে করি যাদের বয়স একটু বেশি, যারা কিন্তু উদ্বিগ্ন, বিশেষ করে অ্যাবাভ 35, তারা যদি বাচ্চা নেওয়ার চিন্তা করেন তাহলে ইনিশিয়ালি একটা এই সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন, যারা এমন অনেক দম্পতি আছেন যাদের একটু বয়স বেশি, তারা কিন্তু আইভিএফ ট্রাই করছেন এবং ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তাদের কি ধরনের সতর্কতা নেওয়া উচিত আইভিএফ এর ক্ষেত্রে? আসলে ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু একই রকম, যে আমরা সবাইকে কিন্তু বলছি এখন যে ভ্যাকসিনটা আপনারা নিয়ে নেন। এখন কথা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার কতদিনের মধ্যে উনি কনসিভ করতে পারবেন, এই নিয়ে অনেকের মধ্যে একটা সংখ্যা থাকে। তো সাধারণত বলা হয় এটা কিন্তু একটা আসলে কিল ভ্যাকসিন। সুতরাং ভ্যাকসিন নেওয়ার পর আমরা যেটা বলি, এখন যেটা বলছি যে প্রথম ভ্যাকসিন নেওয়ার পর অন্তত কমপক্ষে উনি দ্বিতীয় ভ্যাকসিনটা নেবেন। দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরে 2 সপ্তাহ পর অ্যান্টিবডিটা তার বডিতে তৈরি হয়। তাইলে দেখেন আমরা কিন্তু একটা অদৃশ্য শত্রুর বিরুদ্ধে ফাইট করছি। কিন্তু এখানে আইভিএফটা যতটা না জরুরি তার চেয়ে বেশি জরুরি কিন্তু এই সময়ে করোনাটা মোকাবেলা করা। তো আমি মনে করি যারা আইভিএফ এর জন্য চেষ্টা করছেন তাদের অন্তত 2টা ডোজ কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মিনিমাম 3 উইকস পরে ওনারা আইভিএফ। অনেক ধন্যবাদ আপা উত্তর দেওয়ার জন্য। আরেকজন আমাদের ফেসবুকে লিখেছেন, প্রশ্ন হচ্ছে যে তিনি প্রথম ডোজ নিয়েছেন করোনা ভ্যাকসিনের, তারপরে তার হচ্ছে করোনা পজিটিভ ধরা পড়েছে। এখন সে জানতে চাচ্ছে তা কি শুরু থেকে শুরু করতে হবে, আবার ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ 3টা নিতে হবে নাকি দুটোও নিবে, এই প্রশ্ন তিনি করেছেন। একটা কনফিউশন তৈরি হচ্ছে তার মধ্যে। আহমদুল কবির যদি একটু বলেন। জি, প্রথমটি হচ্ছে উনি যখন ভ্যাকসিনটা নিয়েছেন নিশ্চয়ই করে ওই অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই দ্বিতীয়বার উনি যখন আক্রান্ত হলেন, এখন ওনাকে যেটা করতে হবে, উনি দ্বিতীয় ডোজের শিডিউলটা যদি পরে হয়ে থাকে, ধরেন আমরা যেটা বলি যে করোনা থেকে যখন উপসর্গটা চলে যায় 28 ডেজ পরে সে টিকাটা নিতে পারে, সেই হিসেবে যদি 28 ডেজ পরে তার টিকার ডেটটা পড়ে তাহলে তার ওই সময় নিতে পারবে সে। আর যদি ডেটটা আগে চলে আসে তাহলে 28 ডেজ তাকে অপেক্ষা করতে হবে। মানে তার 3 ডোজ নেওয়ার কোনো প্রশ্ন নয়, সে ভাবছে প্রথমটা কি বাতিল হয়ে গেল কিনা আমার, তাকে দুটো নিলেই চলছে, তাই তো? দুটো নিলেই চলছে, রাইট। আচ্ছা আচ্ছা, কতদিন বিরতি দিতে হবে তাকে? 28 ডেজ। 28 ডেজ, থ্যাংক ইউ। আমি একটু আইসিইউ বিশেষজ্ঞ আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে তাহলে যে একটা দর্শকের ফোন নিয়ে আমি আপনার কাছে ফিরে আসবো, বিশেষ করে যে প্রশ্নটি করা দরকার যে কিভাবে তাহলে জেলা উপজেলা লেভেল পর্যন্ত আইসিইউ অনেকের হয়তো লাগবে, সেই ম্যানেজমেন্টের ঘাটতি যেটা রয়েছে কিভাবে সেটাকে আমরা মোকাবেলা করব। তার আগে একজন দর্শকের ফোন আমরা নিতে চাই, দেখি তিনি কি বলেন। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনছি। হ্যালো, বলুন, আমরা শুনছি। জি, আমি অ্যাডভোকেট শাহজাদ বলছি নারায়ণগঞ্জ জালকুড়ি থেকে। জি বলুন। আমার বয়স হচ্ছে 40। আমি প্রায় 12 দিন আগে করোনা পজিটিভ হয়েছে, হাসপাতালে টেস্ট করার পরে করোনা পজিটিভ হওয়ার পরে ওইখানে অ্যাডমিশন ছিলাম 2 দিন। থাকার পরে ওনারা আমাকে 2 দিন রাখার পরে ডিসচার্জ করে দিতে কিছু ওষুধ লিখে। বাসায় আসার পর থেকে আপনার ওই কফের সাথে আমার ব্লাড যাচ্ছে। প্রথম ব্লাডটা লালচে রঙের ছিল, পরে আস্তে আস্তে এটা কালচে রঙের হয়ে গেছে। এখনো আপনার কম, কফের সাথে আস্তে আস্তে আমার ওই ব্লিডিং এর মাত্রাটা পরিমাণে কমছে, কিন্তু এখনো ব্লাড যাচ্ছে। এই অবস্থায় আমি কি করতে পারি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি ডায়াবেটিক এবং অ্যাজমার পেশেন্ট, আমি এখন আমার টিকা নেওয়া হয় নাই, এখন কবে নাগাদ আমি টিকার ডোজটা নিতে পারি? জি, ডক্টর আহমদুল কবির। আপনার প্রশ্নগুলো খুব ক্লিয়ার। প্রথম হচ্ছে যে আপনার যেহেতু কফের সঙ্গে ব্লাড যাচ্ছে, আপনি যখন চিকিৎসা নিয়েছিলেন আপনাকে ব্লাড থিনার দেওয়া হয়েছিল কিনা সেটা একটু জানতে হবে। যেমন আমরা করোনার চিকিৎসায় ব্লাড থিনার ইউজ করি, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন এবং উনি কিন্তু ফোনে আছেন, উনি কি ব্লাড থিনার জিনিসটা বুঝবেন কিনা সহজ করে কিছু বলা যায়? আপনি যখন চিকিৎসা নিয়েছিলেন তখন আপনার নাভির গোড়ায় কি কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাভির গোড়ায় ইনজেকশন দিয়েছিল, কার্ডিনেক্স 40। কার্ডিনেক্স, আপনি ভালোই বলেছেন। কার্ডিনেক্স 40 আর ওই হাসপাতাল
এক্সট্রা কিছু ইনজেকশন করতে মিশাই। রাইট, না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি ওই কার্ডিনেক্স যেটা নিয়েছেন তার পরবর্তীতে আপনি মুখেও ওই ব্লাড থিনার দিয়েছে আপনাকে, রিভারক্সামিন নামে আরেকটা ওষুধ দিয়েছে, আপনি ওটা বন্ধ করে দেন এখন, যেহেতু আপনার কাশির সঙ্গে রক্ত যাচ্ছে। তারপর ওটা না কমা পর্যন্ত আপনি ওটা নেবেন না। আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, কাছাকাছি যে কোনো একজন মেডিসিন ডাক্তারকে দেখান। আর দ্বিতীয় প্রশ্নটি রয়েছে আপনার টিকা দেওয়ার বিষয়টি। আপনি এখন থেকে সুস্থ হয়ে গেলে, আমরা একটু আগেই বলেছি যে 28 ডেজ পরে কিন্তু আপনি টিকা নিতে পারেন, অবশ্যই আপনি টিকা নিয়ে নেবেন। জি, আগের প্রশ্ন ছিল আমাদের অধ্যাপক ডাক্তার আখতারুজ্জামানের কাছে আইসিইউ ম্যানেজমেন্ট নিয়ে পুরো দেশে। ধন্যবাদ। আসলে দেখুন, আমি আগে বলেছিলাম যে বাংলাদেশে টোটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেটা অর্গানাইজড ইন্টেনসিভ কেয়ার ইউনিট ছিল হচ্ছে প্রায় 1200 মতো শয্যা। এখন আমার যে জনগণ আছে এবং দেখবেন যে বাংলাদেশে ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি পরিচালিত করে থাকে অ্যানেস্থেসিয়া, অ্যানালজেসিয়া এন্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ, এবং এই বিভাগের অনেক জনবল কিন্তু আছে। কিন্তু এখন আমাকে স্ট্রাকচার দাঁড় করাতে হবে। সেই স্ট্রাকচার দাঁড় করানোর জন্য যদি আমি চিন্তা করি, অবশ্যই একটি মেডিকেল কলেজ, আপনি দেখুন প্রতিটি জেলা শহরে একটি করে মেডিকেল কলেজ আছে এবং প্রতিটি মেডিকেল কলেজে একটি অ্যানেস্থেসিওলজি বিভাগ আছে। অতএব এই ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি ইচ্ছা করলেই এবং আমাদের সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই আমরা পরিচালনা করতে পারি। অতএব এই জায়গাটি আমাদেরকে জরুরি ভিত্তিতে করা দরকার যে প্রতিটি মেডিকেল কলেজে একটি করে ইন্টেনসিভ কেয়ার ইউনিটের একটি নিউক্লিয়াস থাকবে। সেখানে 10 শয্যা হতে পারে, সেখানে 20 শয্যা হতে পারে, ডিপেন্ডিং অন কতগুলো বেডের হসপিটাল। না, একটা তো ইনফ্রাস্ট্রাকচার, আর হচ্ছে এটা ম্যানেজ করার জন্য হিউম্যান রিসোর্স আমাদের কতটা আছে। এখন আমি হিউম্যান রিসোর্স কি, আপনি দেখুন যে আমাদের যে অ্যানেস্থেসিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে ম্যানপাওয়ার আছে, আমাদের দুটো গ্রুপ এর ভিতরে আছে। একটি যারা অলরেডি সরকারি চাকরিতে আছে এবং আরেকটি গ্রুপ আছে যারা সরকারি চাকরিতে করে না, কিন্তু ওনারা কিন্তু অলরেডি তাদের এমডি অ্যানেস্থেসিয়া অথবা এমডি ক্রিটিক্যাল কেয়ার অথবা ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিয়া শেষ করেছেন। এই গ্রুপ অফ পপুলেশনকে কিন্তু সরকার ইচ্ছে করলেই তার যে ম্যান পাওয়ার পুলে কিন্তু যোগ করতে পারে। তাদেরকে একটি সরকারি চাকরিতে স্পেশাল বিসিএস হোক অথবা যে কোনো একটি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যদি আমরা নিয়োগ প্রদান করি, তাহলে দুটো জিনিস হবে। একটি হচ্ছে প্রশিক্ষিত দক্ষ জনগণ আমরা পাবো, এবং একটি এখনই এই মুহূর্তেই একটি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আমাদের ইন্টেনসিভ কেয়ার ইউনিট চালু করা সম্ভব। একটি বিষয়। 2 নম্বর বিষয়টি হচ্ছে যে আমি ইকোনমিক্যাল চিন্তা করি। দেখুন, একটি ছেলেকে তার এমডি অ্যানেস্থেসিয়া অথবা এমডি ক্রিটিক্যাল কেয়ার করার জন্য 5 বছরের পড়ার যে খরচ, সেই খরচটি কিন্তু সে অলরেডি নিজে থেকে করেছে। অর্থাৎ গভর্নমেন্ট একটি বাই প্রোডাক্ট পেয়ে যেতে পারে যে একটি প্রশিক্ষিত জনবল যদি আমরা পেয়ে যাই, শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করে প্রতিটি মেডিকেল কলেজে খুব তাড়াতাড়ি ভাবেই একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিট চালু করা সম্ভব। এই জন্য অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে বলেছেন যে প্রতিটি জেলা শহরে ইন্টেনসিভ কেয়ার ইউনিট হবে। এবং এই জায়গায় আমাদের বিভাগ, আমি যে বিভাগের চেয়ারম্যান এখন, সেই বিভাগের পক্ষ থেকে সর্বতভাবে আমরা এই জায়গাতে সাহায্য সহযোগিতা করবো অ্যানেস্থেসিওলজি বিভাগ ইন্টেনসিভ কেয়ার ইউনিটটি চালু করার জন্য। এখন আমি আরেকটি ভিন্ন একটি জায়গায় আসার চেষ্টা করি। দেখুন, বাংলাদেশ শুধু না, পৃথিবীর প্রতিটি দেশেই যখন এরকম একটি মহামারী তৈরি হয়, সেই মহামারী তৈরি করার জন্য একটি মাস্টার প্ল্যান করতে হয়, অথবা সেটি একটি শর্ট টার্ম প্ল্যান এবং লং টার্ম প্ল্যান চিন্তা করতে হয়। আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা এখন একটি রোগীকে হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে যে পরিমাণ অক্সিজেনের পরিমাণ আমরা খরচ করছি, দেখুন একটা হাই ফ্লো নেজাল ক্যানুলা থেকে 40 লিটার থেকে 70 লিটার অক্সিজেন খরচ হয়। আমি যদি এখানে একটি সিম্পল একটি সিপ্যাপ মেশিন ব্যবহার করি, তাহলে কিন্তু সেখানে 5 থেকে 10 লিটার অফ অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে দেখুন, একটি হাই ফ্লো নেজাল ক্যানুলাতে যে পরিমাণ অক্সিজেন কনজিউম করছে, যে পরিমাণ অক্সিজেন আমার প্রয়োজন হচ্ছে, সেই একই পরিমাণ অক্সিজেন দিয়ে কিন্তু আমি 10টি রোগীকে সেবা দিতে পারি। তাই অতএব একটি দেশের যে যখন পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনার মধ্যে আমার রিসোর্সকে, সেই রিসোর্সটাকে আমাদের সামনে আনা উচিত। আপনি দেখুন যে আমেরিকাতে খুব প্রচলিত কিন্তু এই হাইপ্রোনেজাল ক্যানুলা, কিন্তু আবার আপনি যদি চলে আসুন যে ইউকেতে কিন্তু হাইপ্রোনেজাল ক্যানুলা অত পরিচিত না, এত বেশি প্রচলিত না। তারা এখানে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার বা সিপ্যাপ মেশিনটি ব্যবহার করছে। কারণটি হচ্ছে এইটাই, আপনার রিসোর্সের সর্বোত্তম ব্যবহার করতে হলে এই সিদ্ধান্তটি নিতে হবে, একটি বিষয়। 2 নম্বর বিষয়, দেখুন আমরা কদিন আগেই যখন প্রথম ধাপটি ছিল আমাদের করোনায়, তখন ওয়েলস ইউনিভার্সিটির সঙ্গে আমাদের একটি যৌথ গবেষণা ছিল। এই গবেষণাটি আমরা করেছি যে একটি সিপ্যাপ মেশিনের মাধ্যমে আমরা স্বল্প খরচেই
এই করোনা চিকিৎসা করতে পারি, একটি বিষয়। 2 নম্বর একটি বিষয় আমাদের দেখেন যে আমরা আরেকটি গবেষণা করছি, সেই গবেষণাটার নাম হচ্ছে ভার্চুয়াল ওয়ার্ড টেকনোলজি। ভার্চুয়াল ওয়ার্ড টেকনোলজি মানে যখনই একটি রোগ তার পজিটিভ হচ্ছে, সেই পজিটিভ হওয়ার পরে একজন চিকিৎসক তার সমস্ত প্যারামিটারগুলি একটি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মে তার লিপিবদ্ধ করবেন এবং সেই চিকিৎসক সঙ্গে সেই রোগীর একটি সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। উনি ওনার প্রতিদিনের তার শারীরিক টেম্পারেচার, তার স্যাচুরেশন, তার ব্লাড প্রেশার এবং হার্ট রেটটি রেকর্ড করবেন। রেকর্ড করে সেই উনি বলবেন এবং আমরা সেই আমাদের এই প্ল্যাটফর্মে সেটাকে লিপিবদ্ধ করব। এবং লিপিবদ্ধ করার পরে দেখা যাচ্ছে যে একটি রেড লাইন যখন আসে, যখন মনে করেন আমরা যেটা বললাম যে 94 তার স্যাচুরেশন, তখনই কিন্তু একটি রেড লাইট আসে। দুটো সে এসএমএস ক্রিয়েট করছে। একটি এসএমএস পাচ্ছি আমি, একটি এসএমএস পাচ্ছি আমার কাউন্টার পার্টি ইন দ্য ইউকেতে। তখনই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ওই রোগীকে বলতে পারি যে আপনি হাসপাতালে চলে আসুন। এবং আমার বিভাগে যে রিসার্চটি পরিচালিত হচ্ছে, আমরা কিন্তু 4টি বেড এই রোগীর জন্য রেখেছি। অতএব আমরা এই ভার্চুয়াল টেকনোলজি ব্যবহার করে রোগীদের সেবা করতে পারি এবং রোগীদের মনোবলও বাড়াতে পারি যে কোনো একজন চিকিৎসক এই তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। অতএব এইটি সময়। অনেক ধন্যবাদ ডক্টর জামান, আমাদের সঙ্গে থাকুন। এই বিষয়ে আমি একটু ডক্টর নাওজিয়া ইয়াসমিন, যেহেতু পাবলিক হেলথ এক্সপার্ট, আপনাকে জিজ্ঞেস করতে যে আমরা কিন্তু একটা ফিল্ড হসপিটাল বানিয়েছিলাম, প্রায় 2000 উপরে সেখানে সংস্থানও ছিল। এই যে আমরা ভাবলাম যে শেষ হয়ে গেছে, আমরা গুটিয়ে নিলাম, এইটি কতটা অদূরদর্শিতার পরিচয় আমরা আসলে দিয়েছি। একটা বিনিয়োগ করেছি, আমরা মাঠ নিয়েছি, সেখানে হাসপাতাল বানানো হয়েছে, এখন কিন্তু হাহাকার, মানুষ বারান্দায় থাকছে, আসলে কোনো জায়গা পাচ্ছে না হাসপাতালে। তা আবারও কি একটু কমে গেলে আমরা একই ভুল করবো কিনা আসলে, নাকি আমাদের একটু অপেক্ষা করা দরকার, 1 বছর 2 বছর দেখা দরকার আসলে? ডক্টর নাওজিয়া ইয়াসমিন। ধন্যবাদ রুবায়েত। আসলে কি এটা আমি একটু যোগ করি, তারা যে ব্যাখ্যা দিচ্ছিলেন তারা রোগী পাচ্ছিলেন না, 4 জন 5 জন 6 জন মানুষ ভর্তি হচ্ছিল, যে কারণে তারা গুটিয়ে নিয়েছেন। এটা কি যৌক্তিক কিনা? আসলে ফিল্ড হসপিটালটা মেকশিফট হসপিটাল করা হয়। যখন কোনো রোগের চাপ বাড়ে তখন একটা মেকশিফট হসপিটাল করা হয় বারান্দায় অথবা মাঠে। তো ওই ধরনেরই করা হয়েছিল বসুন্ধরাতে, আমার যত মনে আছে, 2000 বেডের। কিন্তু যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় কেউ না, বাট বলছে ওরা যেটা এক্সপ্লেইন করেছে যে রোগী ছিল না তখন, আসলেই কিন্তু রোগী অনেক কমে গিয়েছিল। আমাদের সিচুয়েশন কিন্তু অনেক বেটার ছিল নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত। ইভেন আমি ল্যাবেট গ্রুপের সাথে আছি, আমি ল্যাবেট গ্রুপের স্ট্যাটিস্টিক্স জাস্ট এমনি শেয়ার করছি যে আমরা মার্চ মাসে দেখেছি এবং এপ্রিলের 10 তারিখ পর্যন্ত দেখেছি রোগীর সংখ্যা একদমই খুবই কম, মৃত্যু তো নাই বললেই চলে, আইসিইউ বেডও অনেক খালি ছিল। তো আমরাই ভাবছিলাম, ল্যাবেট গ্রুপ থেকে আমরা ভাবছিলাম যে করোনা ইউনিটটা হয়তো বন্ধ করে দিতে হবে, মানে এমন একটা চিন্তা ভাবনা করছিলাম আর কি। কিন্তু আসলে তো ওই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এটা ভেবেছে যে ওই এত বড় হাসপাতাল, কোনো রোগী নাই, ওটাকে মেনটেন ধরে রাখাটাও কিন্তু এক্সপেন্সিভ, তাই না? অনেক হয়তো খরচের ব্যাপার আছে, অনেক কি বলবো আমি হিউম্যান রিসোর্সের ব্যাপার আছে। তা আমার মনে হয় ওনারা ওই জন্যই ওটা বন্ধ করে দিয়েছে। আমি আসলে ভিতরের খবর এত ডিটেইলস জানি না, বিকজ আমি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ে কেউ না, আমি প্রাইভেটে কাজ করছি। আর কেউ যদি বলে যারা যুক্ত আছে যে কতটা ঠিক হয়েছে, কারণ কিংবা আমরা কতদিন দেখব, না অবশ্যই এটা কতদিন দেখব আসলে এই যে গুটিয়ে নেওয়ার জন্য। জি হ্যাঁ, কি যদি এটা যদি রাখা যেত তাহলে তো খুব ভালো হতো। আমাদের কবির যদি বলেন আসলে। হ্যাঁ সেটাই। দাদা আমাদের কবির যদি এই আলোচনায় একটু ঢোকেন আপনি প্লিজ। হ্যাঁ, এই আলোচনা যেটি হচ্ছে যে এটি ছিল বসুন্ধরাতে, এটা কিন্তু হসপিটাল ছিল। জি, মেকশিফট একটা আইসোলেশন সেন্টার ছিল এবং এখানে কিন্তু কোনো ক্রিটিক্যাল মেকশিফট টাইপের সেরকম ক্রিটিক্যাল ইল পেশেন্টকে দেওয়া যেত না, যে কারণে পরবর্তীতে এর যে যন্ত্রপাতি ছিল সেগুলো বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু আবার পুনঃস্থাপিত করা হয়েছে, সেটিকে ভার্চুয়ালি রিপ্লেস করা হয়েছে, এটি উদয় হয়ে যায়নি। এই জন্য একটু ক্লিয়ার করার জন্য আমি বলছি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এটির যন্ত্রপাতি একটা টিস্যু পেপার একটু নেটে ঝামেলা হচ্ছে, জি এটি জানানো হয়েছে। এটা জাস্ট হ্যাঁ না, আমি যেটা বলছি যে এটি রিপ্লেসমেন্ট করা হয়েছে, তার মানে একটা রূপান্তর হয়েছে, এটি উদাও হয়নি। এই
আমি খুবই দুঃখিত, একটু আমার কথাটা শুনতে পাচ্ছি না, আমরা একটু পরে আপনার কাছে আমাদের আবার আসবো আপনার কাছে। আমাদের একটু নেটে আপনার সঙ্গে যুক্ত হতে সমস্যা হচ্ছে, আমি কন্ট্রোল টাওয়ারকে বলবো আমাদের, তারা আপনার সঙ্গে একটু ফাইন টিউন করার চেষ্টা করবেন নেটে। মেহতো বাবা, একটু যদি সব মিলিয়ে বলেন যে আপনি তো অনেক ধরনের কাউন্সিলিং করেছেন, আর কি ধরনের আপনি অভিযোগগুলো পেয়েছেন মানসিক জায়গা থেকে, মানুষ কি ধরনের সমস্যার মধ্যে আছে এবং কি ধরনের পরামর্শ আপনি তাদেরকে দিতেন আসলে, সো আমাদের টেলিভিশনের মাধ্যমে অনেকে সেটা হতে শুনতে পাবে। আপা প্লিজ, আপনাটা আনমিউট করতে হবে আপনাকে, আপা এটা আনমিউট করতে হবে, আপা আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। হ্যাঁ, ওকে, প্লিজ একটা প্লিজ প্রশ্ন আপা। এসেছিল একজন গর্ভবতী নারীদের কিছু প্রশ্ন এসেছিল। তো আমি এরকম কেস পেয়েছি যারা প্রেগনেন্ট আছেন এবং প্রেগনেন্সির সময় কিন্তু খুব মুড সুইংস হয় আমাদের। তো এই জায়গা থেকে আমাদের স্ট্রেসটাও বেড়ে যায়, আশেপাশের লোকজনদের সঙ্গে অনেক সময় আমরা মিসবিহেভ করে ফেলি এবং বলা হয় যে এই যে ইমিউন সিস্টেমের সাথে কিন্তু আমাদের মেন্টাল হেলথ খুব ডিরেক্টলি কানেক্টেড। তো বলা হয় যে আমরা যত মেন্টালি আমরা স্ট্রেস ফ্রি থাকতে পারবো তত কিন্তু আমাদের ইমিউনিটিটা ভালো থাকে, আমাদের যে অ্যান্টিবডিগুলো আছে তারা ভালো ফাইট করতে পারে করোনার যখন অ্যান্টিজেনটা আমাদের বডিতে ঢোকে। তো কাজে মেন্টালি কিন্তু আমাদের স্ট্রেস ফ্রি থাকাটা ইন জেনারেল সবার খুব দরকার। আর বিশেষ করে যারা প্রেগনেন্ট আছেন তাদের মধ্যে যেটা হয় যে তারা ঘুমাতে পারছেন না, তাদের কিন্তু একটু পার্টনারের সাথে একটু হয়তো কনফ্লিক্ট হয়ে যায়, যেহেতু তাদের মুড সুইংস হচ্ছে, পার্টনাররা অনেক সময় তাদেরকে বুঝে চলতে পারেন না। তো সেই জন্য আমি বলবো যে অ্যাবর্শন হয়ে যাবে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু এখানে স্ট্রেসটাকে ম্যানেজ করা মানে সবারই কিন্তু এখন এই সময়টাতে আমি বলবো স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন যে টেকনিকগুলো আছে, প্রসেসগুলো আছে সেগুলোর ভেতর দিয়ে যাওয়া। তো আমি যাদের সঙ্গে কথা হচ্ছে আমাদের মেন্টাল হেলথের ইস্যু নিয়ে অনেকেই তো আমার কাছে সেশন নিচ্ছেন, আমি যেগুলো খুব মোটা দাগে যেগুলো বলি যে আমাদের কিন্তু খুব রেগুলার বেসিসে আমাদের নর্মাল লাইফেও আমরা যদি করোনা নাও থাকে রেগুলার বেসিসে আমাদের সবার মেডিটেশন করা উচিত। আমাদের কিছু ইয়োগার কিছু ব্রিদিং আছে সেগুলো ভীষণ আমাদেরকে রিল্যাক্স করে। সো ইয়োগা ব্রিদিংটা আমরা কিন্তু প্রত্যেকেই চর্চা করতে পারি, যেহেতু করোনার একটা প্রকোপ চলছে এবং কতদিন ধরে এটা থাকবে আমরা কেউ জানি না। আমরা যদি মেন্টাল হেলথের একটু যত্ন আলাদা করে নিই, কারণ মেন্টাল হেলথের ব্যাপারটা কিন্তু বাংলাদেশে সাংঘাতিকভাবে নিগলেক্টেড, আমরা কিন্তু এটাকে মোটেই গুরুত্ব দিই না। শরীরটাকে নিয়ে যতটা আমরা চিন্তা করি মানসিক স্বাস্থ্যের যত্নটা কিন্তু আমরা করছি না। তা আমি সবার কাছে আমার রিকোয়েস্ট হবে, বিশেষ করে যারা প্রেগনেন্ট আছেন তাদের ঘুমও হচ্ছে না, আমাদের কিন্তু পর্যাপ্ত ঘুম খুব দরকার। আমাদের খেয়াল করতে হবে যে আমরা মানে অ্যাটলিস্ট আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি কিনা, যদি ঘুমটা না হয় সেটা কোনো না কোনোভাবে আমরা পুড়িয়ে নেব। মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, অনেক সুন্দর ইয়োগা ব্রিদিং আছে যেগুলো খুব ভালো কাজ করে। সবচেয়ে সহজ ব্রিদিং হচ্ছে 4-7-8। আমি 4 সেকেন্ডসের দমটা নেব, আমি 7 সেকেন্ড ধরে রাখবো, 8 সেকেন্ডে আমি ছাড়বো। আমি যদি সারাদিনের মধ্যে অন্তত এটা 15-20 বার করতে পারি, এটা ভীষণ রিল্যাক্সিং একটা মেথড। এছাড়াও আমি বলবো যে আমরা যে আরো যেটা আরেকটা খুব ভালো মেডিটেশন আছে যেটা হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন। আমাদের যেটা করতে থাকে, মন সাধারণত পেছন থেকে আমাদের গার্বেজ গুলো তুলে নিয়ে আসে। এখন তো আমাদের সবারই একটু মন খারাপ যাচ্ছে, আমরা অনেক খারাপ খবর শুনছি, অনেক শোকের মধ্যে আমরা অনেকে আছি, অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছে। কাজে আমাদের কিন্তু যখনই মনটা খারাপ হয় পুরনো কথাগুলো মনে পড়ে যায়, আগের কথা মনে পড়ে যায় যে আগে আমি কখন কষ্টে ছিলাম, এবং যখন আমি আগের কষ্টটা আমরা মনে চলে আসছে আমি তো সামনের দিনগুলোকে নিয়ে খুব ভাবনায় পড়ে যাই। তো সেই জন্য আমরা যারা মেন্টাল হেলথ ওয়ার্কাররা আছি আমরা বলি যে ইয়েস্টারডে ইজ গন অ্যান্ড টুমরো ইজ ইয়েট টু কাম। তো যেহেতু আমরা পাস্ট অ্যান্ড ফিউচার আমাদেরকে কষ্টে ফেলে, পাস্ট নিয়ে চিন্তা করলে ডিপ্রেশন হয়, ফিউচার নিয়ে চিন্তা করলে অ্যাংজাইটি হয়। তো আমাদের যদি ফোকাস করতে হয় প্রেজেন্টে, সেই জন্য মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু ভীষণ ব্রেনটাকে খুব খুব সুন্দর করে প্রশিক্ষিত করে। এটা ইটস লাইক এ ব্রেইন জিম। আমরা তো জিম করি অনেকে, কিন্তু ব্রেইনটাকে কিন্তু জিম করাতে হয়। সো এই মেডিটেশনটা যদি আমরা সবাই রেগুলারলি করতে পারি, যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যাতে করে মানসিকভাবে তারা আলাদা করে কিছু যত্ন নিয়ে সবাই ভালো। অনেক ধন্যবাদ আপা, আশা করি সবার খুব কাজে লাগবে। আরেকজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার ফোনটি আমরা নিব। যে কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। আমার সঞ্জীব, আসসালামু আলাইকুম। জি বলুন। আমার টুইন বেবি, দুটো ছেলে, এটা প্রিম্যাচিউর, ওদের বয়স 13.5 বছর। হ্যাঁ, তো ওদের ডাক্তার বলেছিল যে আপনার মন্টিলুকাসের যেটা 4 এটা কন্টিনিউ করতে। এখন করোনাকালীন সময়ে ডাক্তার উনিও দেশের বাইরে, বললো যে মানে কি করবো, হঠাৎ করে আমার ওয়াইফ আমার এটা বন্ধ করে দিয়েছে ওদেরকে।
যে আমার মনে হয় অধ্যাপক ডক্টর সুরাইয়া বেগম যদি একটু কথা বলে ওনার সঙ্গে। জি, অধ্যাপক সুরাইয়া বেগম প্লিজ। আচ্ছা, আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, উনি কি দিচ্ছিলেন সেটা আমি আসলে বুঝতে পারিনি, কিসের কথা বলছেন? মানে আমার বাচ্চাদের ব্যাপারে আর কি। ওনার হচ্ছে টুইন বেবি, একটু কি আরেকবার বলবেন আপনি? আমি ফার্স্ট থেকে বলবো যে আমার বাচ্চারা টুইন বেবি, ওরা প্রিম্যাচিউর ছিল, তো ওদের বয়স এখন 4.5 বছর। তো ডাক্তাররা আমি যে ডাক্তারকে দেখাইছি, ও ডাক্তার বলছে যে আপনি ওর যদি একটু সমস্যা আছে, আপনারা কন্টিনিউয়াস মন্টিলুকাস যেটা আছে এটা 4 মন্টিন 4 এটা কন্টিনিউ খাওয়া যাবেন প্রতিদিন মানে সন্ধে, আর টোফেন সিরাপ। তো হঠাৎ করে এই 15-20 দিন হলো আমার ওয়াইফ আবার হঠাৎ করে বন্ধ বললো যে এতদিন হয়ে গেছে আবার খাওয়াবো। তো আরেকজন ডাক্তার আবার বলছে যে দেখেন এখন বর্তমানে যে করোনার যে অবস্থা চলতেছে, এতে মন্টিনটা খাওয়ালে ক্ষতি হবে না। হ্যাঁ, আপা এখন কি বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। মন্টিল এবং প্রোফিন খাওয়াচ্ছেন, বন্ধ করেছেন, বন্ধ করবে, খাওয়াবে। জি, আচ্ছা, আপনি মন্টিলুকাস কতদিন ধরে খাওয়াচ্ছেন, টোফেন কতদিন থেকে খাওয়াচ্ছেন? এটা অ্যাটলিস্ট 4.5 বছরই হবে, জন্মের পর থেকে, একদম যেদিনকে ডেলিভারি থেকে শুরু করা। এই মন্টিলুকাস টোফেন আপনি এতদিন ধরে খাওয়াচ্ছেন, আপনি অবশ্যই এখন বন্ধ করে দিবেন। এমন কোনো ওষুধ নাই যে আপনি এতদিন ধরে কন্টিনিউয়াস এটা দিবেন। এটা আপনি বন্ধ করেছেন এবং ইনসিডেন্টালি বন্ধ করেছেন, এটা খুবই ভালো হয়েছে। আপনার এখন আর কোনো দরকার নাই। এবং এরপরে যদি দরকার হয়, তার যদি কাশি, শ্বাসকষ্ট এরকম কিছু হয়, অ্যাজমার মতো সিমটম হয়, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আপনি শুরু করবেন। আদারওয়াইজ আপনি এখন অবশ্যই এটা আর কন্টিনিউ করবেন না। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু যাব এই পর্যায়ে। ডাক্তার তৃপ্তি রানী দাস যদি একটু বলেন, যে প্রশ্ন আমরা করেছিলাম যে করোনায় গর্ভের শিশুরা কতটা নিরাপদ কিংবা সুরক্ষিত, মা যদি করোনা পজিটিভ হয় শিশুদের কতটা হওয়ার আশঙ্কা থাকে আসলে? আসলে কিন্তু গর্ভবতী মায়েদের যে ফুলের মাধ্যমে যে করোনা ভাইরাসটা বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট হয়, সেটা কিন্তু এখনো কোনো গবেষণার কোনো সুনির্দিষ্ট ফলাফল নেই যে গর্ভফুলের মাধ্যমে মায়ের থেকে বাচ্চা আর হতে পারে এবং বাচ্চা আক্রান্ত হতে পারে। তবে একটা জিনিস ঠিক, যদি গর্ভবতী মায়েদের যেটা বাচ্চাদের আক্রান্তের সংখ্যা খুব কম, তার মধ্যেও যে বাচ্চাগুলো আক্রান্ত হয়েছে সেটা কিন্তু আমাদের যে গবেষণা বা আমাদের যে রুগীদের থেকে যে সেটা হলো যে গর্ভের পর, মানে তাদের বাচ্চা ডেলিভারি হওয়ার পর হয়তো মা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার ছিলেন বা তাকে যে সেবাদানকারী যিনি ছিলেন ওনার মাধ্যমে। তবে এই পর্যন্ত কিন্তু গর্ভবতী মায়েদের থেকে বাচ্চাদের সংক্রমণের যে সংখ্যাটা সেটা কিন্তু গবেষণালব্ধ নয়, এবং এমন কোনো স্টাডি নেই যে মা কোভিড আক্রান্ত হলেই বাচ্চা কোভিড আক্রান্ত হবে। তবে আমরা যেটা বলি যে যারা স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন বা ডেলিভারির সময় কিন্তু সব মা এবং কেয়ারটেকার যিনি এবং হেলথ ওয়ার্কার যারা, তারা সবাই কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই মা এবং বাচ্চাকে সেবা প্রদান করবেন। এমনকি আমরা মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় কিন্তু বলি যে উনি কোভিড আক্রান্ত হন বা নাই হন, এমনও হয় যে অ্যাসিমটোমেটিক অনেক মা থাকেন যাদের কিন্তু আমরা সব সময় কোভিড টেস্ট করিও না, করতে পারিও না। সেই ক্ষেত্রে কিন্তু বলি সকল স্বাস্থ্যবিধি মেনেই উনি অথবা যিনি স্বাস্থ্য সেবা দিবেন সেই বাচ্চার সেবা প্রদান করবেন মা এবং বাচ্চাকে। জি, অনেক ধন্যবাদ। আখতারুজ্জামান যদি একটু বলেন, একজন ফেসবুকে লিখেছেন যে ঠিক কখন তাকে হাসপাতালে নিতে হবে, এইটি একজন সাধারণ রোগী বুঝবে কিভাবে যে এখন আমার হাসপাতালে নেওয়া উচিত, উপসর্গগুলি কি বুঝবো আমি? জি, প্রথমত আমরা যখনই একটি রোগীর করোনা পজিটিভ ধরা হবে, আরটিপিসিআর পজিটিভ হবে, অথবা তার যদি শ্বাসকষ্ট থাকে এবং তার যে জ্বরটা আনকন্ট্রোল টেম্পারেচার থাকে, 102 এর বেশি জ্বর থাকে এবং নন রেসপন্স টু প্যারাসিটামল খাওয়ার পরও যাচ্ছে না, এই সমস্ত রোগীকে আমরা বলি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। অবশ্যই অক্সিজেন স্যাচুরেশন যে দেখার কথা বলেছি, 94 নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন আছে তা তো অবশ্যই ভর্তি হতে হবে। এটি হচ্ছে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়া। এমনি যদি বলি একটু অ্যাজমা রোগীও তো সারা বছর শ্বাসকষ্টই ভোগে, মানে করোনা শ্বাসকষ্ট, অ্যাজমা শ্বাসকষ্ট সে কিভাবে আলাদা করবে, কিভাবে এখন ডিফারেন্সিয়েট করবে? এটি ডিফারেন্সিয়েট করার একটি উপায়, সেটি হচ্ছে শুধুমাত্র করোনা রোগীর একটি মাত্র সিম্পটম থাকে না,
যার শ্বাসকষ্ট হবে তার সঙ্গে তার কাফ থাকবেই, তার সঙ্গে জ্বর থাকবেই, তার সঙ্গে তার গলা ব্যথা অথবা সে নাকে কোনো গন্ধ শুনছে না অথবা টেস্ট বাড নষ্ট হয়ে যাওয়া, এবং সেকেন্ড যে ঢেউয়ে যে কমপ্লিকেশন গুলো হচ্ছে, অনেকে কনজাংটিভাইটিস ডেভেলপ করছে, অনেকেই তার এই ব্যাক পেইন হচ্ছে, অনেকেই তার শারীরিক দুর্বলতা ডেভেলপ করছে, মাসল পেইন হচ্ছে। এই সমস্তগুলো দেখে কিন্তু উনি বুঝতে পারবেন সে করোনা আক্রান্ত হয়েছে। তবে শ্বাসকষ্ট বোঝার উপায় হচ্ছে একটি মাত্র ইন্ডিকেটর, অক্সিজেন স্যাচুরেশন 94 এর নিচে থাকলে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব একজন দর্শক যুক্ত হয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। জি দর্শক বলুন, আমরা শুনবো আপনার প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জিয়াউল্লতি বলছিলাম বসুন্ধরা থেকে। আমার বয়স 50, আমি একজন ব্যাংকার। আমি সম্মানিত ডাক্তারদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম। আমি আজকে কোভিড-19 রিপোর্ট পজিটিভ পেয়েছি। ইনফ্যাক্ট আমার ওয়াইফ এবং আমার চাচা বাসায় তারাও পজিটিভ হয়েছেন। তো ডাক্তারের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমি পেশেন্ট হিসেবে যেটা হচ্ছে, প্রথমত আমার স্লিপ অ্যাপনিয়া ডিজিজটা আছে এবং সেই জন্য আমি আমার সিপ্যাপ মেশিন ইউজ করতাম। আমি একটু ফ্যাটি, এবং তারপরে আমার প্রি ডায়াবেটিক আছে, যেটা আমি কমেট ওষুধ ডেলি একটা করে দিলে আমার মোটামুটি মানে কন্ট্রোলে থাকে। আমার ফ্যাটি লিভার আছে, সেখানে অর্সকল 300 খেলে মোটামুটি ওকে থাকে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমি 2018-এ আমার চোখ লাল হয়ে যেত। আমি বাংলাদেশ এবং ইন্ডিয়া, সংক্ষেপে বললে ওখানে শঙ্কর নেত্রালয়েও কাজ হয়নি। তারপরে আমি সিঙ্গাপুরে যাই। সিঙ্গাপুরে গিয়ে ন্যাশনাল আই হসপিটাল সেন্টার যেখানে, ওখান থেকে ওরা বের করলো যে আমার গায়ে শিংগেস হতো, অর্থাৎ ফোড়া হতো। সেই শিংগেসের জন্য তারা আইডেন্টিফাই করলো যে আমার অ্যাকচুয়ালি ভ্যারিসেলার জোস্টার ভাইরাস, যেটা ওইটা পজিটিভ। এবং পরে আরেকটা করলো 10 দিন পরে, সেটা দেখা গেল যে আমার হার্পিস জোস্টার ভাইরাস, এটাও পজিটিভ। এই দুটোর কারণেই বেসিক্যালি আমার চোখের এই লালটা আসছিল। এবং তারা আমাকে ট্রিটমেন্ট দিল ভ্যালোসিক্লোভির, অর্থাৎ যেটা রেভিরা বাংলাদেশে বলে, রেভিরা 500। এটা প্রথম 3 সপ্তাহ তারা 6টা করে দিয়েছিল। পরে গত 1.5 বছর ধরে আমি এটা 500 মিলিগ্রাম করে খেয়েছি। এটার কারণে আমার এসজিবিটি এবং ক্রিয়েটিনিনও বেড়ে গিয়েছিল। এখন আমি জানতে চাই, গত 2 মাস হলো আমি এই ওষুধটা ছেড়ে দিয়েছি। যেটা হচ্ছে যে এখন যেহেতু আমার আমি যেটা হচ্ছে যে আমি ফেব্রুয়ারি মাসের 24 তারিখে করোনা ভাইরাসের টিকাটা, ভ্যাকসিনটা ফার্স্ট ডোজটা নিয়েছি। সেকেন্ড ডোজ আমার এই মাসের 24 তারিখ। এখন যেটা আমি জানতে চাচ্ছি তাদের কাছ থেকে, যে আমার ট্রিটমেন্টের জন্য আমি অ্যাকচুয়ালি মানে কি করব বা কি ধরনের অ্যাসিস্ট্যান্স নেওয়া সম্ভব। কারণ যেহেতু আমি অ্যান্টিভাইরাল একটা ওষুধ দীর্ঘদিন খেয়েছি, আবার কোভিড-19 ভ্যাকসিন নিয়েছি, এবং সিঙ্গাপুরের সাথে ওরা বলছে যে যেহেতু এখন যাওয়া আসা করা যাচ্ছে না, আমি এখানে অ্যাসিস্ট্যান্সও দিতে পারছি না। লোকাল ডাক্তাররাও বলছে যে তুমি আবার সিঙ্গাপুরে যাও, যেহেতু উনি ছাড়া আমরা এখানে এই ব্যাপারটা হেল্প করতে পারছি না। এবং স্যাররা আমাকে কি সাজেশন দেন, এটা আমি একটু গাইডলাইন চাচ্ছি। এবং সর্বোপরি আমার যেহেতু আমার প্রেশার আছে, আমি ব্লাড থিনারটা ইউজ করবো। কারণ প্রেশারের ওষুধ আমি কোভিরাম 4-5 খাই, কমেট খাই, এবং কোলেস্টেরলের একটি ওষুধ আমি যেমন একটা খাই রসুভাটেন প্রতিদিন। এখন আমি ব্লাড থিনারটা ইউজ করবো না। থ্যাংক ইউ। জি অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নওজি আপা যদি একটু বলেন। ধন্যবাদ। আপনার তো অনেক কিছু কোমরবিডিটিস আছে, মানে আপনার হার্পিস জস্টার, এগুলা যে আপনি খেয়েছেন, যেটার জন্য আমার মনে হয় না করোনা ভাইরাসের কোনো প্রবলেম হবে। কিন্তু আপনার তো এখন পজিটিভ, তাহলে আপনি উপসর্গগুলো খেয়াল করবেন। বাসায় আপনি একজন চিকিৎসকের পরামর্শে বাসায় ট্রিটমেন্ট নিতে পারবেন আমার মনে হয়। আমার যতদূর মনে হচ্ছে আপনার খুব একটা শ্বাসকষ্ট বা আপনি কি কাশি আছে? কাশি অল্প আছে ম্যাডাম, খুব বেশি হ্যাঁ, এটা আর কি, খুব বেশি কাশি নাই। তো আমার মনে হয় আপনি বাসায় চিকিৎসা নিতে পারেন। এবং আপনি যেটা ভয় পাচ্ছেন যে আপনি অ্যান্টি ভাইরাল খেয়েছেন বা আপনি ওগুলোতে আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা না, বরং ভালোই হবে আর কি, যেহেতু আপনি অলরেডি ওগুলা পেয়েছেন এতদিন, এখন তো খাচ্ছেন না। এখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অক্সিজেন স্যাচুরেশন মাপার মেশিন কি আছে বাসায়? হ্যালো, চেক করে থাকছে। আপনার যদি অক্সিজেন স্যাচুরেশন মাপার মেশিন থাকে, ওটা মাপবেন। এবং বাসায় আপনি যেটা আমরা নরমালি চিকিৎসা দিয়ে থাকি, একটা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আপনি সেই ওষুধগুলা খাবেন, অ্যান্টি হিস্টামিন বা যেটা উনি দিবেন আপনাকে, হয়তো একটা অ্যান্টিবায়োটিকও দিতে পারে। তো এই বাসায় চিকিৎসা করবেন, কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে অক্সিজেন স্যাচুরেশনটা যদি না, মানে ইনশাআল্লাহ যদি না কমে যায়, তবে আপনি বাসায় চিকিৎসা নিয়ে ভালো হয়ে যেতে পারবেন। আর যদি কমে যায়, তবে তো অবশ্যই আপনাকে হাসপাতালে শরণাপন্ন হতে হবে। আমার মনে হয় এটাই, মানে এটাতে ভয়ের কিছু নাই যে আপনার অন্য কোমরবিডিটিস আছে। আপনার অত
মানে এমন কোনো কোমরবিডিটিস নাই যার জন্য, আর আপনার যেহেতু 50, মানে আপনার এইজও খুব বেশি না, তো আমার মনে হয় না আমাদের কোনো, বাট আমার মনে হয় আক্তার রুজ্জামান ভাই যদি কিছু সাপ্লিমেন্ট করতে চায় অথবা আমাদের আসলে আমি ওনাকে সাজেস্ট করবো দুটো জিনিস। প্রথম হচ্ছে যে উনি দেখেন ওনার সবচেয়ে দুটি কমপ্লিকেশনস ওনার কিন্তু আছে। উনি একটি স্লিপ অ্যাপনিয়া থাকার জন্য উনি কিন্তু সিপ্যাপ মেশিন ব্যবহার করে থাকেন। আর এই ভাইরাসটি কিন্তু তার রেসপিরেটরি সিস্টেমকে ইনফেক্টেড করে থাকে। অতএব ওনাকে অবশ্যই অন্য রোগীর মতো তুলনা করলে হবে না, ওনাকে হসপিটালাইজড হওয়া উচিত। এবং অ্যান্টিভাইরাল যে আমরা অ্যান্টিভাইরাল শুরু করতে পারি ওনার জন্য, কেন উনি এবং ওনার জন্য একটি স্টেরয়েড এবং যে লো মলিকুলার হেপারিনটা অবশ্যই লাগবে। যেহেতু উনি স্লিপ অ্যাপনিয়ার জন্য অলরেডি তার সিপ্যাপ মেশিন ব্যবহার করে থাকে, উনি তার সিপ্যাপ মেশিনটি সহ হসপিটালে যাবেন। এটাই হচ্ছে আমার সাজেশন এবং এটাই হওয়া উচিত ওনার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ডক্টর আহমেদুল কবির বিযুক্ত ছিলেন, এখন যুক্ত হচ্ছেন। একটা যদি বলেন যে আমরা পেপারে দেখলাম যে প্রায় 90,000 মানুষ ঘরে বসে কিন্তু স্বাস্থ্যসেবা নিচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে। কতটা ইফেক্টিভ আমাদের দেশে টেলিমেডিসিন? আমরা কতটা, রোগীরাই বা কতটা অভ্যস্ত, ডাক্তাররাই বা কতটা সোশ্যালাইজড এই বিষয়ে? আমাকে জানি না আমি এখন শুনতে পাচ্ছেন কিনা, আমরা ইন্টারনেট এখন শুনতে পাচ্ছি, আমরা এখন শুনতে পাচ্ছি। প্লিজ আপনি বলুন। দুটো বিষয়, আগের পেশেন্টের ব্যাপারে যেটা বলছিলেন আমি কিছুটা শুনতে পেয়েছি, পরে এসে আচ্ছা একটু বলুন তাহলে। হ্যাঁ, কনসার্ন ছিলেন ব্লাড থিনার ইউজ করবেন কিনা, যেহেতু ওনার অনেকগুলো কোমরবিডিটি রয়েছে। আর প্রফেসর আখতারুজ্জামান রাইটলি বলেছেন যেহেতু অ্যাজমা আছে, উনি সিপ্যাপ অলরেডি ইউজ করেন। আমার মনে হয় যে ওনার হসপিটালে ভর্তি হওয়াটাই ভালো, যেহেতু রিস্কগুলো বেশি রয়েছে। আর দ্বিতীয়টি আপনি যেটি বললেন যে এই যে অনেক লোক, 90,000 না, আমাদের দেশে যে চিকিৎসাটা এখন চলছে কি, যেটি হচ্ছে ধরেন অনলাইনে অনেকে ট্রিটমেন্ট প্রমোট করছেন। আমি একটু সময় নিচ্ছি এই জন্যে, আপনি ইউটিউব, ফেসবুক লাইভে গেলে দেখবেন যে যে যার মতো কিন্তু প্রেসক্রিপশনের কিন্তু অভাব নাই, এবং এই জায়গাটায় কোনো রেগুলেশনও নেই। আপনি দেখবেন যে প্রত্যেককে সেম ওষুধ দেওয়া হচ্ছে, তার সিমটম থাকুক বা না থাকুক, কোভিড পজিটিভ হলে পরেই একটা ফটোকপি কাট পেস্ট করা হচ্ছে। এখানে ব্লাড থিনার থেকে শুরু করে আইভারমেকটিন থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক, এইটা যে কত বড় মিস ইউজ হচ্ছে ইভেন উইদাউট টেকিং এনি হিস্ট্রি। আপনি যাকে ব্লাড থিনারটা দিবেন তার আগে আপনি একটা ভদ্রমহিলাকে দিতে গেলে তার হিস্ট্রিগুলি নেওয়া উচিত, তার কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা। তারপর ধরেন আপনি যদি কাউকে দেন, কারো হেমোরয়েডস বা ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, এই সমস্ত কোনো হিস্ট্রির কোনো বালাই নাই, আপনার বয়সেরও কোনো বালাই নেই, ওনারা কাট পেস্ট করছেন। এবং খুব অবাক কাণ্ড হচ্ছে যে ফেসবুকে এবং লাইভে এসে আমাদের অনেক বিশেষজ্ঞগণ অনেক চিকিৎসার কথা বলছেন। এই যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে প্রমোট করা এবং অপ্রয়োজনীয় ওষুধ দেয়া, একটা জিনিস বুঝতে হবে যে কোভিড কিছুই না, এটা তো রূপান্তর, তো এটা তো একটা ফ্লু ভাইরাসের একটা রূপান্তর, একটা শক্তিশালী ভাইরাস। এখন এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিষেধক কি? অ্যান্টিবায়োটিক ইজ নট দ্য ট্রিটমেন্ট হিয়ার। এটা তো অ্যান্টিভাইরাস, ভাইরাস। আপনি দেখবেন যে সবাইকে অ্যান্টিবায়োটিক, তারপর আরো কিছু কিছু ওষুধ যেগুলো আসলে বেসিক্যালি কোভিড পজিটিভ হয়ে কোনো উপসর্গ না থাকলে তার সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া, সিম্পলি প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধই দেওয়া উচিত না। এবং কিন্তু সেখানটা আপনি দেখবেন লিস্ট অফ মেডিকেশন না হলেও 10 থেকে 12টা। তো একটা রোগীর যখন তার কার্ডিয়াক প্রবলেম থাকে, আদার প্রবলেম থাকে, সেই ওষুধের পাশাপাশি এই 12-14টা ওষুধ যে সবাইকে দেওয়া হচ্ছে কাট পেস্ট করে, এই জায়গাটা কিন্তু আমি খুব সিরিয়াসলি বলতে চাচ্ছি, এইটা কিন্তু মিস ইউজ হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় এমনও ওষুধ ইউজ করা হচ্ছে যেটা কিন্তু প্রমাণিত না, এবং কোটি কোটি লোক এই ওষুধগুলি খাচ্ছেন। এতে করে অনেক অনেক ধরনের প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে। আর আরেকটা জিনিস আমি একটু আপনি এখানে যখন সুযোগ পেলাম বলেই ফেলি। আচ্ছা একটু যা জিজ্ঞেস করি, মানে এইটা কি করোনা প্রতিরোধের কোনো ইনজেকশন কি আছে? আমাদের যে সহকর্মী তিনি ইনজেকশন নিয়েছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তিনি একটা হাসপাতালের নাম বললেন যে একটা ইনজেকশন তাকে নিতে বলা হয়েছে। বুঝতে পারলাম না কেন এইটা আসলে। দেখুন, আমি কয়েকটি বিষয় বলি যেটি আখতারুজ্জামান সাহেবও বলার চেষ্টা করেছিলেন যে ট্রিটমেন্টটাকে রেশনালাইজ হচ্ছে কিনা। হোয়াট উই মিন বাই আইসিইউ। করোনা রোগীর তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যাওয়ার দরকার নাই যদি প্রি আইসিইউ ম্যানেজমেন্টটা ভালো হয়। উনি সেটাই বলার চেষ্টা করেছিলেন। ইন্টেনসিভ কেয়ার ইউনিট বাড়ানো তো এটা জরুরি নয়, কারণ আপনি দেখেন যে সারা দেশে আপনি জরিপ করে দেখেন যে এই সমস্ত পেশেন্ট হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের কত পার্সেন্টের ভর্তি হওয়া দরকার। যাদের ভর্তির দরকার নেই তারাই কিন্তু অনেক বেড অকুপাই করে রেখে যাদের ভর্তির প্রয়োজন তারা কিন্তু ভর্তির সুযোগ পাচ্ছেন না। দ্বিতীয়টি হচ্ছে হাই ফ্লো নাজাল ক্যানুলার বিরুদ্ধে আমিও বলেছি যে হাই ফ্লো নাজাল ক্যানুলা কিন্তু হিউজ অক্সিজেন কনজাম্পশন করে। একটা পেশেন্ট যদি 70 লিটার পার মিনিট অক্সিজেন নেয় তার 1 লাখ লিটার অক্সিজেন লাগবে পার ডেতে। যদি কোনো হাসপাতালে 100টা হাই ফ্লো চলে তার 1 কোটি লিটার অক্সিজেন, মানে আপনার
একটা যদি 1 লাখ লাগে, আপনার 100টাতে 1 কোটি লিটার লাগবে। আপনার ভিআইএ ট্যাঙ্ক আধা ঘন্টা আপনার প্রতিদিনে 3-4 বার ফিল আপ করতে হবে। এটা তো অক্সিজেন ডিপেন্ডেন্ট, ইটস হিউজ মিসইউজ। যে কারণে আমি কিন্তু এখন আমাদের যে সমস্ত জায়গায় কাজ করছি সিপ্যাপ ইউজ করছি, যে কারণে অক্সিজেন রিকোয়ারমেন্ট কিন্তু অনেক কমে যাচ্ছে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ধরেন আপনার, আমি যেটা বলতে চাই, ধরেন ঢাকা মেডিকেল কলেজে আমাদের 100 হাই ফ্লো নাজাল ক্যানুলা রয়েছে। তার মানে ধরতে নিতে পারেন যে করোনা রোগীর সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা রয়েছে 100টি বেডে। তখন আমরা যদি বারবার আইসিইউ শব্দটা উচ্চারণ করি, তাতে যেই রোগীরা ওখানে চিকিৎসা পাচ্ছিলেন তারা ওখান থেকে দিক বিদিক শূন্য হয়ে অনেক জায়গায় যাবে যেখানটায় আসলে আইসিইউ নামক কোনো চিকিৎসাও নেই, সেখানে গিয়ে পেশেন্টরা মারা যাচ্ছে। আপনি একটা স্ট্যাটিস্টিক দেখেন, গতকালকে বললেন যে 104 জন মারা গেছে, এতে ঢাকা মেডিকেলে তো 4-5 জনের বেশি মারা যায়নি, মুগদাতে 7-8 জনের বেশি মারা যায়নি। তাহলে মারা গেল কোথায় এই রোগীগুলো? যেখানে সবচেয়ে বেশি আমরা লোড নিচ্ছি সেখানে মৃত্যু নাই, তাহলে কোথায় মারা যাচ্ছে? এটা মনিটরিং করা উচিত। কারণ আইসিইউর নামে এই যে একটা ফলস ইমপ্রেশন মানুষকে দেওয়া হচ্ছে, রোগী অসুস্থ হলে আইসিইউতে যেতে, নট নেসেসারিলি। আপনাকে প্রি আইসিইউ ম্যানেজমেন্টের স্ট্রেনথেনিং করতে হবে। আরেকটা জিনিস একটু বলে রাখি, সারা দেশে আইসিইউ বৃদ্ধি কোনো বিষয় না। আমাদের একিউট মেডিসিন কেয়ার যেটি, সেটিকে বরং এক্সটেন্ড করতে হবে। সেটা করলে পরে আইসিইউর উপরে কিন্তু লোডটা কমে যাবে। আর চিকিৎসার ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, যেটা স্টেরয়েড, আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এটা আমার একটা বড় ধরনের ক্রাইম হচ্ছে স্টেরয়েড ফার্স্ট ডেতে দিয়ে দেয়া। কারণ আপনি WHO রিকমেন্ডেশন দেখেন, অন্য রিকমেন্ডেশন দেখেন, ভাইরেমিক ফেজে স্টেরয়েড দেয়া মানে ইউ আর কিলিং দ্য পেশেন্ট। অ্যাটলিস্ট প্রথম 7 দিনে কোনো অবস্থাতেই রোগীকে স্টেরয়েড দেয়া যাবে না যদি তার অক্সিজেন না কমে। আজকে আপনি দেখেন ডে 1-এ স্টেরয়েড দেওয়া হচ্ছে, এটা প্রচুর লোকজন এটা করছেন যে প্রথম দিনেই রোগীকে স্টেরয়েড দিচ্ছেন, এবং প্র্যাকটিক্যালি এই রোগীগুলো ভাইরেমিক ফেজ হয়ে আমাদের কাছে আসছে, এবং এই পেশেন্টগুলো আসলেই কিন্তু খারাপ হওয়ার কথা না, এবং স্টেরয়েড দেওয়ার ফলে কিন্তু তারা খারাপ হয়ে যাচ্ছে। কমপক্ষে 7 দিনের আগে কোনো অবস্থাতেই স্টেরয়েড দেওয়া যাবে না, WHO ক্লিয়ার রিকমেন্ডেশন রয়েছে। আর আরেকটি কথা হচ্ছে যে যদি পেশেন্ট খুব সিভিয়ার এবং ক্রিটিক্যালি ইল থাকে, তার অক্সিজেন রিকোয়ারমেন্ট থাকে, শুধু সেই ক্ষেত্রে ছাড়া স্টেরয়েড ইউজ করা হচ্ছে ক্রাইম। তো এগুলো তো আমরা প্রমোট করছি। আমরা অনেক ধন্যবাদ ডক্টর আহমেদুল কবির। আইসিইউ এর বিষয়টা একটু ডিমিস্টিফাই করা খুব দরকার। আমরা কিছু হলে কেন আইসিইউ খুঁজবো? আমার মনে হয় এটা বাণিজ্যের ব্যাপারও আছে। একটা হাসপাতালে, আমি নাম বলছি না, তার বেডে একজন রোগীর বাবা বেডের উপরে জাস্ট আইসিইউ লিখে একটা বেডকেই আইসিইউ বলে তারা এক্সট্রা বিল নিয়েছে, এবং সেটা ফেসবুকে লাইভও দিয়েছে। তো এই প্রতারণার শিকারও কিন্তু মানুষ হচ্ছে। আমি যাব, তার আগে একজন টেলিমেডিসিন নিয়ে ডাক্তার তৃপ্তি রানী দাস কিছু কথা বলতে চেয়েছেন। যে টেলিমেডিসিনের অনেক সীমাবদ্ধতা, কিন্তু কীভাবে একটা ইফেক্টিভ টেলিমেডিসিনের ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি যেখানে রোগী সত্যিকার অর্থেই এই সুবিধাগুলো পেতে পারে আসলে। কারণ এখন তো ডাক্তারের কাছে যাওয়াটাও একটা সমস্যা সংকুল হয়ে আছে। প্রশ্নটি করার জন্য কপি পেস্টের বাইরে যে একটা ইফেক্টিভ টেলিমেডিসিন সম্ভব কিনা আসলে পৃথিবীর অন্য দেশের এক্সপেরিয়েন্স নিয়ে যদি আপনি একটু বলেন। ডাক্তার দাস, টেলিমেডিসিন সম্বন্ধে বলছি যে আমাদের কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোভিডের শুরু থেকেই কিন্তু আমরা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে কিন্তু আমরা টেলিমেডিসিন দিচ্ছিলাম। আমরা শুধু লেভেল 1-এ আমাদের কিন্তু রেসিডেন্টরা, ওরা যেটা প্রিলিমিনারি যে ওয়ার্ক আপটা করতো, লেভেল 2-তে কিন্তু আমাদের কনসালটেন্ট লেভেলের ডাক্তাররা দেখতেন। তবে টেলিমেডিসিনের সুবিধাটা আমি বলি যে ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু একটা প্রাইমারি ট্রিটমেন্ট টেলিমেডিসিনের মাধ্যমে পেয়ে যায়। আর যেহেতু আমরা বলতেছি যে কোভিডটা আসলে আমাদের একটা দূরত্ব বজায় রাখতে হবে এবং সংক্রমণটাকে রোধ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু টেলিমেডিসিনের ভূমিকাটা আসলেই না। কিন্তু যেটা বললেন যে কাট এন্ড পেস্ট করা হচ্ছে, যা লাগবে না সেই ওষুধগুলো দেওয়া হচ্ছে, কতটা সিরিয়াস আসলে সেই প্রশ্ন কিন্তু সেটা টেলিমেডিসিন করেই সবাই করছে তা কিন্তু না। ওইদিকে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমরা যেন কাট পেস্টটা না করি। তবে আমাদের মনে করেন যে প্রেগনেন্সিতে আমরা বলি, প্রথম দিকে প্রেগনেন্সি হওয়ার সাথে সাথেই কিন্তু একটা রোগীর শরীরে আসার কোনো প্রয়োজন নেই। সে যদি ইনিশিয়ালি টেলিমেডিসিনের মাধ্যমে আমাদের থেকে শুনে, তাইলে কিন্তু মোটমাট তাকে পুরো প্রেগনেন্সিটাতে শুধুমাত্র 4 বার কিন্তু আমাদের শরীরে ভিজিট হলেই চলে। তাহলে দেখেন, যেখানে রোগীরা 7 থেকে 8 বার, 10 বারের মতো আসে, সেই ক্ষেত্রে যদি আমরা 4 বার করে তার সুস্থ সেবাটা দিতে পারি, এটা কিন্তু বিশাল বড় একটা টেলিমেডিসিন। শুধু অডিও হয় নাকি অডিও ভিডিও দুটোই হয়? যা জানার জন্য, আমি কোনোদিন সেবাটা নেইনি। এটা অডিও ভিডিও? শুধু অডিও। টেলিমেডিসিনে শুধু অডিও, শুধু অডিও। ওরা শুধু ভিডিও কি আরো ইফেক্টিভ হতে পারে কিনা? যে পেশেন্টকে আপনি দেখতে পারলেন, পেশেন্ট ডাক্তারকে দেখতে পারলেন। আমি এই ব্যাপারে একটু কথা বলি না, একটু যাব, তার আগে একটু আমি একটা দুঃসংবাদ দিই। একটু আগে আমাদের সবারই প্রিয় এবং বাংলাদেশের বিখ্যাত অভিনয় শিল্পী এবং নায়িকা কবরী সারোয়ার একটু আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। তা
আক্রান্ত ছিলেন তিনি করোনায়। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আশা করব মেহতাব আপা আপনি যদি একটু বলেন কবরী সারোয়ার সম্পর্কে আপনার একটু স্মৃতি যদি বলেন, আমরা আলোচনায় যাব। মেহতাব খানম একটু আনমিউট করতে হবে আপা, আনমিউট করতে হবে আপনাকে। মানে একটু আগে তিনি ইন্তেকাল করেছেন করোনা ওনার আক্রান্ত হয়ে। মানে কবরী সারোয়ারের ছবি তো আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি এবং সবারই খুব প্রিয় একজন মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের একটা বিরাট লস, মানে আমি যখন থেকে জানছি যে উনি আইসিইউতে আছেন তখন থেকে ভীষণ মানে একটা ভয় কাজ করছিল, একটা শোক, মানে অলরেডি আমি ফিল করছিলাম যে এটা কি চলে যাবার আগের মুহূর্ত হচ্ছে কিনা। তো সেটা তো উনি চলে গেলেন এবং আমাদের মানে অনেক মানুষ কিন্তু চলে যাচ্ছেন। আমি এটা ভাবছি যে আমাদের আর কত শুনতে হবে। আমাদের নিজেদের নিয়েও আমার নিজেকে নিয়েও চিন্তা হয় যে আমাদের বোধহয় সামনে আরো অনেক কিছু শুনতে হবে। তো মনটাকে তৈরি করে রাখা ভালো। আমাদের তো এমনি যেতেই হতো সবাইকে একসময়, কিন্তু আর্লি চলে যাওয়াটা আসলে খুব দুঃখের। বিশেষ করে যে মানুষগুলোকে আমরা সত্যিই ভালোবাসি, ছোটবেলা থেকে ধারণ করেছি, তাদেরকে ভেতরে নিয়ে বড় হয়েছি, সেই মানুষগুলোর চলে যাওয়াটা কিন্তু খুবই কষ্টের সৃষ্টি করে সবার মধ্যে। অনেক ধন্যবাদ। তো ডক্টর আমরা আখতারুজ্জামান বলবো একটু যে যদি আমরা বলেন যে সবাই ভালো কবরী আপা থাকি। কিন্তু হাসপাতালের আইসিইউ নিয়ে খোঁজাখুঁজি করছেন, পাচ্ছে না, হ্যাঁ, এই খবরও হ্যাঁ। কিন্তু আমাদের শুনতে হয়েছে। একজন আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে আপনি যদি একটু বলেন, দেশের এরকম একটা প্রথিতযশা অভিনয় শিল্পী, তারও এরকম সংকট, তাহলে সাধারণ মানুষের সংকটটা কত গভীর আসলে আমরা শিক্ষা নিচ্ছি কিনা? রুবাইদ, ধন্যবাদ। জি। আসলে আমি অবশ্যই দুঃখ ভারাক্রান্ত ভাবে তো ওনার এই মৃত্যুর সংবাদে, এবং আল্লাহ ওনার বিদেহী একটা মাগফিরাত কামনা করছি। আসলে আমরা কবরী সারোয়ারকে যেভাবে দেখেছি আমাদের সেই ছোটবেলাতে মিষ্টি মেয়ে কবরী নামে আমরা হয়তো অনেকেই চিন্তা থাকতাম। হ্যাঁ, উনি যখন অসুস্থ ছিলেন, ওনার অসুস্থ থাকার পরে উনি ভর্তি হয়েছিলেন গ্যাস্ট্রোলিভার হসপিটালে, এবং এই হসপিটালে একটি ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন ছিলেন, আপার মতো আমরাও খুব শঙ্কিত ছিলাম। ওনার কেন ওনার বয়স, ওনার কোমরবিডিটিস, অনেকগুলো কোমরবিডিটিস ছিল। আমাদেরকে অনেকে হয়তো আপার মতোই আমাদেরকে দুঃখ করতে হবে, উনি চলে গেলেন। আমরা অনেককে হয়তো হারিয়েছি। আমরা কদিন আগে আমরা হারিয়েছি বাংলা একাডেমির অধ্যাপক শামসুজ্জামান সহ সাবেক আইনমন্ত্রী, অনেকে হারিয়েছি। অতএব আমরা আর হারানো বেদনা অথবা হারানোর এই জায়গাটা শুনতে চাই না। এখান থেকে পরিত্রাণের উপায় বের করতেই হবে, এবং এই পরিত্রাণের উপায় একটি, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। আপনি দেখুন, আমরা যে সময় সবসময় বলি কোনো মহামারী অথবা কোনো যখনই অতি মহামারী আসে, সেই অতি মহামারীর সময় পরিকল্পনাটি হওয়া উচিত নিখুঁত, এবং সবসময় সেই পরিকল্পনার জন্য প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 থাকতে হবে। যেমন মনে করুন যে আমাদের ফার্স্ট ওয়েভের সময় যে প্ল্যান 1 যদি আমি চিন্তা করি, সেই প্ল্যানটাকেই মাইক্রো মডিফিকেশন করে কিন্তু আমার এই সেকেন্ড ওয়েভটাকে আমাদের মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলায় অবশ্যই একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অবশ্যই একটি মাল্টি সেক্টরিয়াল একটি গ্রুপকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটি করতে হবে, এবং এই পরিকল্পনাটি জুৎসই পরিকল্পনা না হলে আমরা অনেকেই হারাবো, এবং সেই হারানোর বেদনা যেন আমাদেরকে আর আক্রান্ত না করে। আমি এটুকু বলতে চাই, এবং আমি আরেকটি বলতে চাই যে আমাদের এই সময় আসছে, কমিউনিটি লেভেলে আমাদেরকে অর্গানাইজ করতে হবে, আমাদের মাস মোবিলাইজেশন করতে হবে, এবং পিপলকে মোটিভেট করতে হবে, পিপলকে সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, সেই হেলথ ইনফ্রাস্ট্রাকচারে শুধুমাত্র রাষ্ট্রের পক্ষে সম্ভব না কোনোদিনও এই করার জন্য। আমাদের যারা বিত্তবান আছেন, সেই বিত্তবানরাও আগে এগিয়ে আসতে হবে, বিজ্ঞান ভিত্তিক একটি পরিকল্পনা করতে হবে, এবং এই জায়গাটি কোনো সরকারি, বেসরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এইভাবে চলবে না। সমস্ত হেলথ সেক্টরকে করোনা মোকাবেলা করার জন্য একটি আমব্রেলার আন্ডারে এনে। অনেক ধন্যবাদ ডক্টর জামান, আপনার বার্তাটা আমরা পেয়েছি। একটা কোঅর্ডিনেটেড, কম্প্রিহেন্সিভ এবং কমিউনিটিকে এনগেজ করে আসলে করোনা মোকাবেলা আমাদেরকে করতে হবে। আরেকটা আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানে একটা শেষ প্রশ্ন আমরা নিয়ে নিই। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। জি, আমি বলবো। জি বলুন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আমার নাম কাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, আমি অবসরপ্রাপ্ত জজকোর্টের অফিস সুপারিনটেন্ডেন্ট, আমার বাড়ি নোয়াখালী। বলুন।
বলুন। জি স্যার, আমার ওয়াইফের আজকে 3 বছর আগে করোনা ভাইরাস হয়েছিল, আর হয়েছিল ক্যান্সার হয়েছিল স্যার। 3 বছর আগে করোনা হয়েছিল, বুঝলাম না ঠিক আমরা। না 3 বছর আগে ক্যান্সার হয়েছিল। 3 বছরে ক্যান্সার হয়েছিল, ওকে। জি স্যার, জি ক্যান্সারটা অপারেশন হয়েছে, এখন বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে অপারেশন হয়েছে। ডাক্তার কামরুজ্জামান সাহেবের ট্রিটমেন্টে আছে। একটু আমার মনে হয় টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্নগুলো আমরা শুনতে পাবো। হ্যাঁ, তাইলে স্যার ওনারে গিয়ে করোনা ভাইরাসের টিকা দেওয়া যাবে কি না? ওকে, অনেক ধন্যবাদ। ডাক্তার তৃপ্তি রানীকে একটু কথা বলবেন কেন ওর সঙ্গে? উনি যদি এখন আপাতত কি এই মুহূর্তে কি উনি কোনো চিকিৎসা নিচ্ছেন কিনা, যেমন কেমোথেরাপি, রেডিওথেরাপি, এরকম কোনো চিকিৎসায় যদি উনি না থাকেন, অথবা উনি চিকিৎসা নিয়ে যদি সুস্থ থাকেন, ওনার যদি ব্লাড প্যারামিটার শারীরিক দিকের দিকে যদি সুস্থ থাকেন, তাইলে কিন্তু উনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন। কিন্তু এই মুহূর্তে যদি উনি কেমোথেরাপি, রেডিওথেরাপি এই ধরনের কোনো চিকিৎসা নেন বা কোনো শারীরিক জটিলতায় ভুগেন, তাইলে কিন্তু উনি করোনা ভ্যাকসিন নিতে পারবেন না। একদম শেষ পর্যায়ে ডাক্তার সুরাইয়া বেগম যদি লাস্ট 30 সেকেন্ড কিছু বলেন শিশুদের উদ্দেশ্যে, শিশু স্বাস্থ্যের জন্য সার্বিকভাবে কি করা যায়, ডাক্তার সুরাইয়া বেগম, লাস্ট 30 সেকেন্ড। ধন্যবাদ। শিশুদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঘরে থাকতে হবে। অবশ্য তারা ঘরেই আছেন, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যর ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে মা বাবাদের, কারণ তারা এখন বাইরে যেতে পারছে না, ঘরের মধ্যে সীমাবদ্ধ। এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে তারা এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি, খাবার ব্যাপারের জন্য একটু সচেষ্ট হন, যাতে তারা ওজনটা বেশি বেড়ে না যায়, কারণ তারা সারাক্ষণই বাইরে খেলাধুলা করতে পারছেন না। তার মানসিক স্বাস্থ্যটা যাতে ভালো থাকে সেই জন্য বলবো যে খেলাধুলার ব্যাপারে একটু মা বাবাকে সাহায্য করা উচিত, তাদের সাথে বন্ডিংটা একটু ভালোভাবে তৈরি করা উচিত, এবং একটু সময়টা বেশি দেওয়া উচিত। এবং বলবো যে বাসার ভিতরে একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, যেন আমরা এই বাচ্চাদেরকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবি, কারণ আমরা জানি না করোনা কবে শেষ হবে, কবে আমরা। অনেক ধন্যবাদ আপনাকে। ডাক্তার নওজিয়া যদি বলেন 30 সেকেন্ড। আমি একটা কথাই বলতে চাই যে মাস্ক ব্যবহার করবেন এবং প্রপার ভাবে মাস্ক ব্যবহার করবেন। অনেককে দেখি যে নাকের নিচে মানে পুরো নাক মুখ ঢেকে মাস্ক ব্যবহার করবেন, এবং মাস্কটা জানি স্বাস্থ্যসম্মত হয়। 3 লেয়ারের কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন, অথবা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে পারেন। এবং ডাক্তাররা যে ব্যবহার করেন N95 ব্যবহার করার দরকার নাই, সেটা শুধুমাত্র মানে ফ্রন্টলাইন ওয়ার্কারদের জন্যই। কিন্তু আপনারা কেউ চাইলে KN95 একটা মাস্ক আছে, সেটাও ব্যবহার করতে পারেন। এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আর ভ্যাকসিন নেওয়ার আগে প্রথম ভ্যাকসিনই হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা সবাই জানি, আমরা সবাই সুস্থ থাকবো, এটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে একজন রোগীকে আমরা বলেছিলাম তিনি অক্সিমিটার দিয়ে তার অক্সিজেন লেভেলটা মেপে আমাদের কাছে আসবেন। আমরা অনেকক্ষণ ট্রাই করছি, তার লাইনটা আমরা এনগেজ পাচ্ছি, কাজে অনুষ্ঠান শেষ করছি, আমরা তার বক্তব্য নিতে পারছি না, তার লেভেলটা এখন কখন। আমার মনে হয় যে পরে আপনি কোথাও হাসপাতাল কিংবা ডাক্তারের সঙ্গে কথা বললে ভালো হয়, কিংবা আমাদেরকে ফোন করলে আজকে যারা যুক্ত ছিলেন তাদের মতামত নিয়ে আমরা আপনাকে জানাতে পারবো। প্রিয় দর্শক, আজকের মতো বিশেষ করোনা হেল্পলাইন এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, অনুষ্ঠান দেখবার জন্য। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30 সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, এবং আমি যেভাবে মাস্ক ব্যবহার করি সবাই সেভাবে মাস্ক ব্যবহার করুন।